কাহিনীর শুরুতে আমরা দেখি ডিউকের দুই মেয়ে শ্যান ইউচিং আর শ্যান ইউনজিনকে। ইউনজিন ছিল ডিউকের স্ত্রীর ঘরের মেয়ে, আর তার বিয়ে ঠিক হয় প্রিন্স পেইজির সাথে। ইউচিং ছিল দাসীর ঘরের মেয়ে। তো বিয়ের রাতে ইউনজিন প্ল্যান করে প্রিন্সের সাথে ইউচিংকে রাত কাটাতে দেবে। এই জন্য ইউচিংকে জোর করতে থাকে, কিন্তু সে তো রাজি হচ্ছিল না। এরপর প্রিন্স বাসর ঘরে চলে আসে, আর ইউনজিন তো ইউচিংকে লুকিয়ে ফেলে। প্রিন্সকে উত্তেজক মেডিসিন দেওয়া হয়েছে সে বুঝতে পেরে ইউজিনের সাথে রাগারাগি করতে শুরু করে। এক পর্যায়ে ইউজিন প্রিন্সের চোখ বেঁধে রোম্যান্সের কথা বলতে বলতে সরে যায়, আর প্রিন্স পরে ইউজিনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। ইউজিন এটাই চাইছিল। এরপর দেখা যায় ইউজিনকে একটা কারাগারে বন্দি রাখা হয়েছে। ইউজিন সেখানে দেখতে আসলে ইউজিন ইশারায় বলে তাকে আর তার মাকে এখনো ছেড়ে দিচ্ছে না কেন। এখানে দেখা যায় ইউজিন বোবা। ইউজিন এবার ইউজিনের মাকে এখানে টেনে আনে। লেডি শিন ছিল স্পেশাল দাসী আর ইউজিনের মা। ইউজিনের দাসী চিউন এবার লেডি শিনকে হাতে আঘাত করতে থাকে। এরপর ইউজিন ইউচিংকে চুপচাপ এখানে থাকতে বলে, না হলে এর পরিবার তার মাকে খুন করবে। সবাই চলে গেলে ইউচিং আর তার মা কাছাকাছি এসে কথা বলে। ইউচিং বলে বোবার অভিনয় করেও এদের থেকে মুক্তি পাওয়া গেল না। এই সময় ইউচিং এর বমি বমি পাচ্ছিল দেখে লেডি শিন তার নাড়ি চেক করে বলে সে তো প্রেগনেন্ট। ইউচিং বুঝতে পারে ইউনজিন এই সন্তানকে নিজের বলে চালানোর প্ল্যান করছে, কারণ নিজে একবার মেডিসিন নিয়েছিল বলে তার আর সন্তান ধারণ করতে পারবে না। লেডি শিন বলে ডেলিভারির সময় যখন মুক্তি পাবে তখন পালানোর উপযুক্ত সময়। এরপর সেই সময় আসে। ইউচিং এর ডেলিভারির লক্ষণ দেখা দেওয়ায় এক দাসী মিডওয়াইফকে ডাকতে যায়। ইউচিং আর লেডি শিন এবার আরেক দাসীকে খুন করে কারাগার থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখতে পাই ইউচিং আহত রক্তাক্ত অবস্থায় মেইশিয়ান পেভিলিয়নের সামনে এসে দাঁড়ায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জঙ্গলে পালাবার সময় তারা কমান্ডার লিসি আর গার্ডের হাতে ধরা পড়েছিল। লেডি শিন অনেক চেষ্টা করে ইউচিংকে রক্ষা করতে, কিন্তু পরে গার্ডরা তাকে হত্যা করে। এরপর ইউচিং এর কাছে আসে। ততক্ষণে ইউচিং সন্তান জন্ম দিয়ে ফেলেছে। গার্ডরা বাচ্চাটাকে নিয়ে নেয় আর ইউচিংকে হত্যা করে। ভাগ্যক্রমে ইউচিং বেঁচে যায় আর এখানে মেইশিয়ান পেভিলিয়নের সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলে। মেইশিয়ান পেভিলিয়ন ছিল নর্তকী আর পতিতাদের স্থান। বড় বড় লোকেরা এখানে আসতেন নাচ গান আর নারী সঙ্গ উপভোগ করতে। এখানের প্রধান সবচেয়ে সুন্দরী ছিল লেডি চিংমেই। চিংমেই গাড়ি নিয়ে এ পথ দিয়ে যাচ্ছিল। তখন ইউচিংকে দেখে গাড়ি থেকে নেমে তার গায়ে গরম কাপড় দেয়, কিন্তু ইউচিং তার পা ধরে বলে সে চিংমেইয়ের দাসী হতে চায়। পরে চিংমেই তাকে পেভিলিয়নে আনে। জিজ্ঞাসা করে সে কেন নর্তকী হতে চায়। ইউচিং বলে সে বড় বড় কর্মকর্তাকে হাতের পুতুল করে নাচাতে চায়। চিংমেই জিজ্ঞাসা করে নির্দিষ্ট কেউ আছে কিনা। ইউচিং তখন প্রিন্স পেইজের কথা বলে। চিংমেই হেসে বলে আমি তাকে বশ করতে পারলাম না, আর তুমি। তো যাই হোক, চিংমেই রাজি হয়, আর ইউচিং এর নতুন নাম হয় শিয়ান। এরপর শিয়ানকে সুন্দর করে গোসল করে পেভিলিয়নের নাচের ঘরের ওপর নিয়ে আসা হয়। তখন নিচে থাকা লোকেরা লেডি চিংমেইকে দেখে আনন্দে উদ্গ্রীব হয়ে ওঠে। চিংমেই শিয়ানকে বলে একদিন তুমিও এখানে পপুলার হতে পারবে। এরপর সময় যায়, শিয়ান আস্তে আস্তে পপুলার হতে থাকে, আর অন্যান্যদের পেছনে ফেলে পেভিলিয়নে তার স্থান ক্রমে উপরের সারিতে উঠতে থাকে। আর এক পর্যায়ে লেডি চিংমেইকে টপকানো বাকি। এরপর একদিন বড় কর্মকর্তার সাথে প্রিন্সের প্রাসাদে ডিনারের অনুষ্ঠানে যাওয়ার জন্য চিংমেই রেডি হচ্ছিল। শিয়ান সেখানে তার সাথে যেতে চায়, কিন্তু চিংমেই বলে এখনো এখানে প্রধান আমি। তুমি কি আমাকে টপকে যেতে চাও? এখনো তোমার সময় হয়নি। এই বলে চিংমেই চলেই যাচ্ছিল, কারণ তাকে নিতে গাড়ি এসেছে। তখন শিয়ান উঠে গিয়ে ছুরি দিয়ে চিংমেইয়ের মুখ কেটে দেয়। তখন দাসী এসে এই দৃশ্য দেখে শিয়ানকে অকৃতজ্ঞ বলে গালিগালাজ করতে থাকে। তখন শিয়ান ভাব নিয়ে বলে এখন তো চিংমেইয়ের চেহারা নষ্ট হয়ে গেছে, তাই আমিই প্রধান, আর আমার কথাই শুনতে হবে নিশ্চয়ই। কি আর করার, শিয়ান এবার সেই কর্মকর্তার সাথে প্রিন্স পেইজিয়ের সাথে ভোজসভায় যায়। এবার মুখোমুখি হয় প্রিন্স পেইজিয়ের। এখন হুট করে শিয়ান গুপ্ত ছুরি নিয়ে প্রিন্সকে মারতে সুযোগ নেয়, কিন্তু প্রিন্স তাকে ধরে ফেলে। শিয়ান এবার তাকে নিজের কথার জালে ফাঁসাতে চেষ্টা করে। আর শিয়ান যার সাথে এসেছিল সে বলে সে জানে না যে শিয়ান গুপ্ত খুনি, আর সেই কর্মকর্তাকে এমনিও বন্দি করা হয়। শিয়ান হয়তো কথা দিয়ে প্রিন্সকে ইমপ্রেস করেই ফেলে, তাই প্রিন্স তাকে শাস্তি দিতে চায় না, আর কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়। এখানে শিয়ান প্রিন্সকে উস্কে দিতে চায়। পরে তাদের মধ্যে একটা ডিল হয়। শিয়ানের কাছে একটা পাখায় 4টা পুঁথি ঝোলানো ছিল। শিয়ান বলে আমি শুনেছি প্রিন্স খুব নিখুঁত তীর চালায়। আপনি যদি আমার নাচের মধ্যে এই 4টি পুঁথি তীর মেরে ফেলে দিতে পারেন তাহলে আমি আপনার শাস্তি গ্রহণ করব, আর যদি না পারেন তাহলে কর্মকর্তাকে ছেড়ে দিতে হবে। প্রিন্স ওভার কনফিডেন্স ছিল যে সে পারবে। এরপর নাচ শুরু হয়। যথারীতি 3টা পুঁথি সে ফেলতে সক্ষম হলেও শেষটা পারে না।
আর শিয়ানও তখন বলে আপনি হেরে গেছেন, তাই কর্মকর্তা এখন মুক্ত। প্রিন্স পেইজি এবার ভালো করে শিয়ানের মুখ দেখতে থাকে। শিয়ান যখন চলে যাচ্ছিল তখন প্রিন্স তাকে আটকায়। শিয়ান ভাবে প্রিন্স হয়তো তার কথা রাখবে না, কিন্তু প্রিন্স এসে শিয়ানের পা দেখিয়ে বলে আমি তোমাকে আহত করেছি, কিভাবে কর্তব্য এড়িয়ে যায়। এরপর শিয়ানকে গরম কাপড় জড়িয়ে কোলে করে নিয়ে যাচ্ছিল, তখন অন্য গার্ডরা জিজ্ঞাসা করে বাকি কর্মকর্তাদের কি শাস্তি দেবে। প্রিন্স বলে একজনকে মারাই যথেষ্ট শাস্তি, সবাই মারলে পে পরিবারকে চালাবে কারা। সবাই হাফ ছেড়ে বাঁচে। শিয়ানও তখন ইমপ্রেস করতে বলে জাহাপনার ন্যায় বিচার সত্যি অতুলনীয়। পরের দৃশ্যে আমরা ইউনজিনকে দেখি, তার দাসীদের সাথে প্রিন্সের প্রাসাদে আসছে। তখন এক দাসী শিয়ানের ব্যাপারে বলে, তারা এটাও বলে যে প্রিন্সের খাস দাসী হয়ে 3 মাসের বেশি কেউ প্রাসাদে টিকতে পারেনি, তাই যেই আসুক না কেন ইয়ঞ্জিনই সবার ঊর্ধ্বে, যেহেতু সেই স্ত্রী। সেখানে প্রিন্স শিয়ানকে পায়ে ব্যান্ডেজ করে নিজের হাতে জুতো পরিয়ে দেয়। এরপর শিয়ান বলে সে এখন সুস্থ, তাই চলে যাবে। প্রিন্স এবার কাছে এসে বলে তুমি তো এসেছিলে আমাকে ইমপ্রেস করতে, সিডিউস করতে, এখন এত দ্রুত চলে যেতে চাচ্ছ কেন। শিয়ানও উল্টো বলে তাহলে কি আমার উদ্দেশ্য সফল হয়েছে বলা যায়। এরপর শিয়ান সরে আসতে গেলে প্রিন্সের কোমরে থাকা পেন্ডেন্ট শিয়ানের কাপড়ের সাথে আটকে যায়। শিয়ান সেটা ছাড়াতে ছাড়াতে বলে আপনার দাসী হয়ে এখানে কেউ বেশি দিন থাকতে পারে না, তো আপনি আমাকে রাখতে চান, রক্ষা করবেন তো। প্রিন্স তার পেন্ডেন্ট খুলে হাতে দিয়ে বলে যতদিন সুস্থ না হও এখানে থাকতে পারো, কেউ কিছু বলবে না। শিয়ান এবার প্রিন্সের বুকে মাথা রাখে, আর একটু পরে ইউনজিন এসে সেখানে ঢোকে। এই দৃশ্য দেখে তার কষ্ট লাগলেও যখন সে শিয়ানকে দেখে সে তো ভয় পেয়ে যায়। শিয়ান তাকে সম্ভাষণ জানালে ইউনজিন অবাক হয়, কারণ সে কথা বলতে পারছে। প্রিন্স জিজ্ঞাসা করে ইউনজিন শিয়ানকে চেনে কিনা। ইউনজিন বলে তার মৃত বোনের মতো দেখতে। শিয়ান বলে কিন্তু আপনার চেহারা দেখে মনে হয় আপনি অনেক ভয় পেয়েছেন। এরপর প্রিন্স শিয়ানের দায়িত্ব ইউনজিনকে দিয়ে চলে যায়। এবার ইউনজিন তো বলে ইউজিন তুমি খুব চালাক, কিন্তু পার পাবে না। শিয়ানও বলে আমি আপনাকে দেখে অবাক হই, আপনার বোন কি আসলেই মারা গেছে নাকি খুন করেছেন। ইয়ঞ্জিন বলে তুমি ইউচিং হও বা না হও তোমার পরিণতি একই হবে। এবার শিয়ান তাকে অপমান করে কথা বলে। ইয়ঞ্জিন তাকে মারতে যায়, কিন্তু শিয়ান হাত ধরে ফেলে, আর সেটা সরিয়ে দিলে দাসী চিয়নের গালে লাগে। ইয়ঞ্জিন এরপর শিয়ানকে আপ্যায়ন করতে পাশের রুমে নিয়ে যায়। চিয়ন তাকে এই রুমে এনে ধাক্কা মারে। অতীতের স্মৃতি মনে করানোর জন্য যখন আক্রমণ করে তখন শিয়ান উল্টো তাকে মারতে শুরু করে, তার মুখ চেপে ধরে আর হাত চেপে ধরে বলে আমার সাথে লাগতে এসো না, যাও তোমার মাস্টারকে গিয়ে বলো। চিয়ন চলে যায় আর শিয়ান বলে এবার আমি আগের মতো নেই যে যা ইচ্ছা তাই করবে। পরের দিন বাগানে প্রধান উপদেষ্টা চ্যাংশু প্রিন্সকে যাবতীয় ব্যাপারে ইনফরমেশন দেয়, এই যে কর্মকর্তারা তার সাথে বেমানি করতে চেয়েছিল এটা নিয়ে। প্রিন্স বলে এখন আর কিছু করার সাহস করবে না। এরপর চ্যাংশু বলে শিয়ানকে যে এভাবে রেখে দিল তাও স্পেশাল ভাবে, এর কারণ কি। প্রিন্স বলে যেন এই খবর বাইরে না যায় তাই, আর তাছাড়া প্রিন্সেস ইউনজিনের ব্যবস্থাও করতে হবে। সে তো আমার সব স্পেশাল দাসীদের গুম করে দেয়, আর আমার সন্তানও অন্য কারো গর্ভেই হয়েছিল। প্রিন্সেসকে ধরার সময় এসেছে। চ্যাংশু বলে আমরা চিংমেইকে জানতাম, কিন্তু মাঝখানে শিয়ানের আগমন কেমন যেন অপ্রকাশিত, হতে পারে তার কোনো উদ্দেশ্য আছে। প্রিন্স কথাটা ভাবে। এইদিকে চিয়ন এসে ইউনজিংকে বলে এই হয়তো ইউচিং না, কারণ ইউচিং এত সাহসী ছিল না। পরে চিয়ন কানে কানে ইউনজিনকে বুদ্ধি দেয়। ইউনজিন সম্মতি দিয়ে কাজ করতে বলে। রাতে শিয়ানের ঘরে নেশার ধূপ দিয়ে রেখে যায়। শিয়ান তো অস্বস্তি বোধ করে আর কল্পনায় মায়ের কথা মনে করে। এবার মাকে ডাকতে থাকে। এই সুযোগে চিয়ন এসে বলে শ্যান ইউচিং আজই তোমার শেষ দিন। অন্যদিকে ইউনজিন আসে প্রিন্সকে পটাতে। সে যেন ডিউক মেনশন গিয়ে থাকে, আর তাদের সন্তান যেন মায়ের স্নেহ পায়। কিন্তু প্রিন্স বলে ঝাওকে আমিই মানুষ করতে পারবো। ইউনজিনের মন খারাপ হলে সে আবার ইমপ্রেস করতে শুরু করে, কিন্তু তখন পাশের বারান্দা থেকে সেতারের আওয়াজ আসে। ইউনজিন এটা শুনে অবাক হয়, কারণ এতক্ষণে তো শিয়ানের মরে যাবার কথা। প্রিন্সও আওয়াজ শুনতে পায়, আর কিছুক্ষণ পরে সে তরবারি নিয়ে খুঁজতে বের হয় আসলে কে বাজাচ্ছে। ইউনজিন বলে ইউচিং তুমি চিউনের হাত থেকে বাঁচলেও প্রিন্সের তরবারি থেকে বাঁচতে পারবে না। প্রিন্স তার তরবারি নিয়ে খুঁজতে খুঁজতে চলে আসে বাগানে। সেখানে শিয়ানকে দেখে তার দিকে তরবারি ধরে জিজ্ঞাসা করে এই সুর সে কোথা থেকে শিখেছে। শিয়ান বলে সে প্রাসাদের এক পুরনো মাস্টার থেকে শিখেছিল। প্রিন্সের যদি ভালো না লাগে তাহলে সে আর বাজাবে না, কিন্তু প্রিন্স তার তরবারি ধরা অবস্থায় শিয়ানকে সুর শেষ করতে বলে। শিয়ানও মনে মনে বলে এই পর্যন্ত আসতে শিখতে আমার কম কিছু করতে হয়নি, আমি বৃথা হতে দেব না।
এক পর্যায়ে প্রিন্স সেতারের ওপর হাত দিয়ে সুর থামিয়ে বলে, আজ থেকে তুমি আমার প্রাসাদে থাকবে প্রধান দাসী হিসেবে। এরপর কোলে করে নিয়ে যেতে থাকে স্টাডি রুমে। পাশেই আমরা দেখি যে রুমে একটু আগে শিয়ানকে চিউন আক্রমণ করে সেখানে আগুন জ্বলছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিয়ান আসলে ফাঁদে ফেলে চিউনকে অজ্ঞান করে। এরপর তাকে বেঁধে ফেলে আর এমনভাবে সবকিছু সেট করে যাতে প্রমাণ হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট। ইয়ুনজিনের কানে খবর চলে যায় যে শিয়ানকে প্রিন্স প্রধান দাসী হিসেবে নিয়োগ দিয়েছে। সে তো অনেক রেগে যায়। সে এবার চিউনের কথা জিজ্ঞাসা করে। তখন আমরা দেখি কিভাবে শিয়ানের প্ল্যান মতে ঘরে আগুন লেগে যায় আর সেখানে চিউন মারা যায়। প্রিন্স যখন শিয়ানকে রুমে নিয়ে আসে তারপর তার ক্লোজ হবার চেষ্টা করে। শিয়ান এড়িয়ে যায়। তখন প্রিন্স বলে, তুমি তো এসেছিলে আমাকে সিডিউস করার জন্য, তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছ? এরপর শিয়ান পাশে ফিরে তাকালে প্রিন্সের মনে হয় এই মেয়ে কি তবে বাসর ঘরে ছিল সেদিন? সেই মেয়ের গায়ে ফুলের ট্যাটু ছিল। প্রিন্স দ্রুত জামা টেনে দেখে সেটা নেই। শিয়ান টিটকারি করে বলে প্রিন্স কতজনের সাথে রাত কাটিয়েছে আর কার সাথেই বা তাকে গুলিয়ে ফেলছে। এরপর বাইরে থেকে আগুন লাগার খবর আসে। প্রিন্স এবার শিয়ানকে সন্দেহ করে জিজ্ঞাসা করে। শিয়ান বলে, আমি আপনার সাথেই ছিলাম, তাই আমি কিভাবে আগুন লাগাতে পারি? এরপর ইয়ুনজিনের প্রাসাদ থেকে প্রিন্সকে ডেকে পাঠানো হয়। শিয়ান এবার তাকে যেতে বলে। প্রিন্স প্রশ্ন করে তাড়িয়ে দিচ্ছে নাকি। শিয়ান এবার ইমোশনাল কথা বলে আর বলে পরের দিন দেখা হবে। পরে প্রিন্স চলে যায় আর যাবার সময় মনে মনে বলে এই মেয়ের ওপর বিশেষ নজর রাখতে হবে। এরপর শিয়ান স্টাডিতে বসে একটা ছবির পেন্টিং পায় যেখানে ডিউক, তার স্ত্রী আর ইয়ুনজিন ছিল। পাশেই একটা মেয়ে স্মোকিং করছিল। শিয়ান ছবিটা দেখে বলে, চিন্তা করো না মা, আমি এক এক করে সবাইকেই তোমার কাছে পাঠাবো। পরের দিন শিয়ান যখন ইয়ুনজিনের সাথে দেখা করতে আসে তখন ইয়ুনজিন বলে, কাল তুমি আমাকে আগুন উপহার দিয়েছিলে, আমিও আজ তোমার জন্য উপহার এনেছি। এরপর সেখানে আসে চিংমেই। তার মুখ ঢাকা ছিল। এখানে আসার পর মুখের কাপড় সরালে দেখা যায় গালে কাটা দাগ। শিয়ান রেগে গিয়ে বলে, তুমি কেন এখানে এসেছো? এটা তোমার জায়গা না। ইয়ুনজিন বলে, কেন? তুমি কি ভয় পাচ্ছ? চিংমেই তোমার সত্য ফাঁস করে দেবে যে তুমি আসলেই শ্যান ইউচিং। শিয়ান এবার চিংমেইয়ের ওপর রাগারাগি করতে থাকে। ইয়ুনজিন চিংমেইকে বলে আসল পরিচয় ফাঁস করতে। চিংমেই তখন বলে ওঠে, এই অকৃতজ্ঞ মেয়ে আসলে ইয়ে পরিবারের মেয়ে, ইয়ে শিয়ান। একে আমি উদ্ধার করে যত্ন করে মানুষ করে তৈরি করেছি। আজ সে আমার সাথে প্রতারণা করেছে। ইয়ুনজিন তো রেগে আগুন। সে ভেবেছিল ইউচিং এর পরিচয় বের হবে আর সে আরো টর্চার করতে পারবে। কিন্তু এদিকে চিংমেই আর শিয়ানের মধ্যে মারামারি শুরু হয়। ইয়ুনজিন এতে অতিষ্ঠ হয়ে চিংমেইকে গার্ড ডেকে বের করে দিতে বলে। শিয়ান তো ভাব নিয়ে বলে, প্রিন্সেস মহান, আমার জন্য উপযুক্ত বিচার আনলেন। এরপর ইয়ুনজিন চলে যায়। চিংমেইকে যখন গার্ড নিয়ে চলে যায় তখন শিয়ানের চোখের কোণে পানি জমে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন রাতে শিয়ান যখন রিকোয়েস্ট করে প্রিন্সের সাথে দেখা করার এইটাই সুযোগ, তখন চিংমেই বলে, আমাকে পরাজিত না করে তুমি যেতে পারবে না, তাই আগে আমাকেই শেষ করতে হবে। চিংমেই নিজেই ছুরি নিয়ে নিজের মুখে মারে আর বলে, আমি তো তোমাকে উপকার করেছি, আমাকে মুক্তি দিতে এটুকু তো করতেই পারো। এবার সিন বর্তমানে আসলে আমরা দেখি চিংমেই পেছনে ফিরে মনে মনে বলে, আমার শিষ্য, আমি তোমার জন্য এটুকু করতে পারলাম, বাকিটা তুমি সামলে নিও। শিয়ানো বলে, তুমিও ভালো থেকো মাস্টার। এদিকে প্রিন্স তো চ্যাংশুয়ের থেকে খবর নেয় যে ইয়ে পরিবারের যুদ্ধের পর আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখনো কি শিয়ানকে এতটা কেয়ার করা দরকার? প্রিন্স বলে, একটা অনাথ মেয়ে আমার হুমকির কারণ হবে, এর থেকে তাকে মেরেই ফেলো। এরপরে দেখা যায় ইয়ুনজিন আসে শিয়ানের সাথে দেখা করতে। শিয়ান জিজ্ঞাসা করে সে কেন আসছে। ইয়ুনজিন বলে একটা ভোজ সভায় নাকি দাওয়াত আছে, শিয়ান সাথে যাবে কিনা তাই। শিয়ান রাজি হয় না। এরপর ইয়ুনজিন বলে, আমার কাজিন থাকবে এখানে, ওকে একটু বিনোদন ব্যবস্থা করতে হবে। এরপর আমরা দেখি লিন জিফুকে, যে স্মোক করতে করতে রুমে আসে। একে দেখেই শিয়ান আটকে ওঠে, কারণ এই স্মোকিং পাইপের ছ্যাঁকা দিয়ে শিয়ানের বুকে ছ্যাঁকা দেওয়ায় সেই ফুলের ট্যাটু হয়েছিল। শিয়ানের সেই ব্যথার স্মৃতি মনে পড়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এখনো জিফু এসে শিয়ানের সাথে একই আচরণ করতে থাকে। হয়তো এটাই জিফুর বিকৃত মস্তিষ্ক। ইয়ুনজিন তো মজাই পাচ্ছিল যে শিয়ান যেহেতু ইউচিং এর মতো দেখতে, তাদের ভাগ্য এক হতেই হবে। এরপর জিফু যখন ছ্যাঁকা দিতেই আসে শিয়ান উল্টো জিফুকে আক্রমণ করে বসে। এরপর পাশের রুমে নিয়ে যায়। এবার দুজনেই স্মোক করতে থাকে। ইয়ুনজিন এক পর্যায়ে এসে এই দৃশ্য দেখে বিরক্ত হয়ে যায়। শিয়ান এবার অভিনয় করে বলে তার বুকে ছ্যাঁকা লেগেছে। জিফু তো দেখার জন্য উদগ্রীব যে সেই ফুলের মতো ট্যাটু হলো কিনা, না হলে সে করে দেবে। এবার তো শিয়ান আবার পাশের রুমে চলে যায়। জিফু পেছনে পেছনে যায়। এবার জিফু বলে আর পালানোর জায়গা নেই।
এরপর আমরা একটা আর্তনাদ শুনতে পাই। জিফু যখন রুমে আসে তখন সে একটা ঘোরের মধ্যে ছিল। তার সামনে কে আছে তা খেয়াল নেই, তাই সে শিয়ান ভেবে ইউনজিনকে ছ্যাঁকা দিতে যায়। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। শিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে মজা নেয়, এরপর দাসীকে ডাক দেয়। দাসীরা এসে তাকে ধরে বেঁধে রাখে আর তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। এক পর্যায়ে ইউনজিন থাপ্পড় মারে, তখন জিফুর জ্ঞান আসে আর জিজ্ঞাসা করে কেন মারলে। শিয়ান ওইদিকে মনে মনে বলে, তোমার জন্য জিফুর আজ এই দশা, তাই খারাপ রূপটা কেমন লাগে সেটা তুমিই আগে দেখো। এরপর শিয়ান চলে যায়। ইয়ুনজিন জিফুকে বোঝাতে চেষ্টা করে শিয়ান আর আগের ইউচিং নেই, তাকে আগের মতো অত্যাচার করা সহজ না। এরপর অনেক জ্ঞান দেয়। সামনে জিফুর বিয়ে হবে সে বিষয়েও বলে জিফুর এখন সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। এরপর ইয়ুনজিন ভোজসভার জন্য যায়। এখানে প্রাসাদের সব মেয়েরা উপস্থিত হবে, মানে সব দাসী এবং চাকরানীরা। তো এখানে প্রিন্সও আসে, কিন্তু প্রিন্স ইউজিনকে পাত্তা দেয় না। এর মধ্যে একজন লেডি শিয়ানের কথা জিজ্ঞাসা করলে ইউনজিন জানায় তার কাজিন জিফু আসায় শিয়ান তাকে বিনোদন দিচ্ছিল, হয়তো এখন টায়ার্ড তাই আসতে পারেনি। তখন জিফু আসে স্মোকিং করতে করতে। প্রিন্স তাকে দেখে কিছুটা বিরক্ত হয় আর উঠে চলে যায়। শিয়ান তখন ড্রেস চেঞ্জ করছিল। দরজার শব্দ শুনে সে কোনো মতে ড্রেস ঠিক করে। প্রিন্স এসে তার গলা টিপে ধরে বলে প্রাসাদে নেশার দ্রব্য নিষিদ্ধ, তুমি কেন এটা করেছো। শিয়ান বলে সে জিফুর কাছ থেকে আসল নেশার পাউডার সরিয়ে অন্য পাউডার রেখেছিল আর সেই ব্যাগ টেবিলে রাখা আছে, চাইলে চেক করতে পারে। প্রিন্স তো শিয়ানকে ছাড়ার চিন্তাও করে না, কিন্তু শিয়ান বুঝতে সক্ষম হয় যে সে ভুল করেনি। এরপর প্রিন্স তাকে ছেড়ে দিলে সে তো প্রিন্সের বুকে পড়ে যায়। শিয়ান তো এবার তার মিথ্যা সিডিউস করার খেলায় মেতে ওঠে। তারপর প্রিন্সকে চলে যেতে বলে, কিন্তু প্রিন্স আরো উল্টে তাকে চেপে ধরে। তখন শিয়ানের সেই আগুনের ছ্যাঁকার দাগের ফুলের ট্যাটু দেখা যাচ্ছিল। শিয়ান চালাকি করে এবার প্রিন্সকে কিস করতে শুরু করে যাতে তার ট্যাটু দেখা না যায়, কিন্তু প্রিন্স তো রহস্য বের করবেই। তখন সে শিয়ানের কাপড়ের এক পার্ট খুলে ফেলে। শিয়ান সাথে সাথে বাথটাবের পানিতে নেমে যায়। প্রিন্স যখন আবার চেক করে তখন আর সেই দাগ দেখা যায় না, একটা ফুলের পাতা দেখা যায়। প্রিন্স বুঝতে পারে না কি হলো। পরে যাবার সময় বলে যায় প্রাসাদের চিকিৎসক ডেকে মেডিসিনের ব্যবস্থা করতে, কিন্তু শিয়ান বলে এটা লোক জানাজানির দরকার নেই। এদিকে শিয়ান কেন শাস্তি পেল না নেশাদ্রব্য রাখার জন্য তাতে ইয়ুনজিন রেগে যায়। জিফু বলে সে একবার ট্রাই করে দেখবে কিনা, দেখবে কততে প্রিন্স শিয়ানকে না তাড়ায়। কিন্তু ইয়ুনজিন ভয় পায়, জিফুর অবস্থাও চিউনের মতো হতে পারে ভেবে, তাই জিফুকে কিছু করতে মানা করে। পরের দিন শিয়ান বাগানের পাশে বসেছিল। জিফু আবার সেখানে এসে গরম স্মোকিং পাইপের ছ্যাঁকা দিতে উদ্গ্রীব হয়ে যায়। শিয়ান বলে তুমি হলে ইয়ুনজিনের পোষা কুকুরের মতো, সে নাচায় আর তুমি নাচো। এই বলে শিয়ান উঠে চলে যায় আর সেদিকে কিছু গার্ডরা প্রিন্সেসের জন্য ড্রেস নিয়ে যাচ্ছিল। শিয়ান আর জিফু তাদের সামনে ঝামেলা করতে থাকে। জিফু ঝামেলা করতে করতে শিয়ানকে মারতে যায় আর সে সরে যায়। জিফু সেই গার্ডদের থালার ওপর পড়ে যায় আর সব মাটিতে লুটিয়ে পড়ে। গার্ডরা বলে এটা প্রিন্সেসের পোশাক গয়না ছিল, সে জানলে আস্ত রাখবে না। শিয়ান এবার একটা ফিনিক্স পাখির ডিজাইনের ফুলের কাঁটা পায়, সেটা নিয়ে নিজে পড়তে যায়। গার্ড এবং জিফু দুজনেই নিষেধ করে। তখন শিয়ান সেটা জিফুর মাথায় পরিয়ে দিয়ে বলে এটা একমাত্র তোমার মাথায় মানায়। জিফুকে হয়তো শিয়ান এবার তার চালে নাচাতে চাইছে। শিয়ান যখন মাথায় চুলের কাঁটা গুঁজে দিয়ে এসব কথা বলে জিফু আঁতকে ওঠে। সে বলে তুমি এসব কি করে জানলে, তুমি কি তাহলে সত্যি ইউচিং। কথা শেষ করার আগে শিয়ান বলে এসব তো মনে হয় সবাই কম বেশি জানে, কিন্তু কেউ প্রকাশ করে না। এবার জিফুর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এবার আমরা জানতে পারি জিফু আসলে সম্রাজ্ঞীর অবৈধ সন্তান ছিল। পরিচয় প্রকাশ করা যাবে না বলে তাকে কাজিন হিসেবে ইয়ুনজিনের মা ম্যাডাম শু এর সাথে পাঠানো হয়েছিল। এসব স্মৃতি মনে পড়ায় আর শিয়ানের কথায় জিফু ইমোশনাল হয়ে পড়ে। এর মধ্যে ইয়ুনজিন চলে আসে, মাথার চুলের কাঁটা কেড়ে নিয়ে বলে এসব তোমার পড়ার অধিকার নেই। শিয়ান অবশ্য চলে গেছে। ইয়ুনজিন বলে শিয়ান তোমাকে ফাঁসাচ্ছে, তার হাতের পুতুল করে ফেলবে। জিফু তো এবার ইয়ুনজিনের ওপর তেড়ে ওঠে, উল্টোপাল্টা কথা বলে। ইয়ুনজিন এবার তাকে বোঝায় তার ভালোর জন্য সব করেছে, ভবিষ্যতে ভালো হবে। জিফু আর কি বা করার, বলে যায় সে শিয়ানের ব্যবস্থা নেবে। জিফু চলে গেলে ইয়ুনজিন বলে অবৈধ সন্তান আবার নিজেকে প্রিন্সেস দাবি করে। রাতে জিফু তার দাসী শিয়াকে আগুনের ছ্যাঁকা দিতে থাকে। সাধারণত নেশাগ্রস্ত মানুষ এক ধরনের বিকৃত মস্তিষ্কের হয়। সে শিয়াকে টর্চার করতে থাকে। তখন শিয়ান আসে মদ নিয়ে। জিফু শিয়াকে চলে যেতে বলে। শিয়ান বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে একসাথে ড্রিঙ্কস করতে আহ্বান করেছ, যাতে আমাদের মধ্যে আর কোনো শত্রুতা না থাকে। এবার জিফু তো শিয়াকে নিচু করে অনেক কথা বলে। যেহেতু সে নর্তকী, সে এসব সম্ভ্রান্ত পরিবারের ব্যাপারে বুঝবে না।
তো তখন শিয়ান কল্পনা করে কিভাবে জিফু তাকে আর তার মাকে অত্যাচার করত। জিফু বলতো ইউচিং এর মতো বোবা মেয়ে কেন মায়ের স্নেহ পাবে। তো শিয়ান বাস্তবে এসে বলে, আমি আমার পরিবার হারিয়েছি, আমি তোমার দুঃখ কিছুটা হলেও বুঝতে পারি, কিন্তু যাদের বোঝার তারা না বুঝে তোমাকে বিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে। শিয়ান আরো বলে, দেখো, আমি কোনো না কোনো ভাবে প্রিন্সের ম্যানশনে প্রাচুর্য উপভোগ করতে পারবো, কিন্তু ব্যবসায়ী বিয়ে করে কি আর এত প্রাচুর্য আসবে। জিফু তো মনে মনে জ্বলতে থাকে। সে বলে, আমার বিয়ে ধনী ব্যবসায়ীর সাথে হবে, সে আর তার পরিবার আমাকে অনেক ভালোবাসবে, সম্মান দেবে। শিয়ান এরপর জিজ্ঞাসা করে, জিফু ছেলের সম্পর্কে কতটা জানে, আর নতুন বিয়ের আবেশ চলে গেলে কি আর ভালোবাসা থাকবে, কতটা গ্যারান্টি আছে এর। জিফু তো রাগে গজগজ করতে থাকে আর একেবারে অনেকখানি মদ পান করে ফেলে। তো এক পর্যায়ে জিফু রেগে গিয়ে সম্রাজ্ঞীর উপহার দেওয়া চুলের কাঁটা আগুনের মধ্যে ফেলে দেয় আর শিয়ানকে বলে এর মধ্যে থেকে খালি হাতে সেটা বের করতে হবে, না পারলে আজকেই শেষ দিন শিয়ানের। জিফু শিয়ানের হাত ধরে নিয়ে আগুনের মধ্যে দিতে চায়। এইদিকে ইউনজিন প্রাসাদের বিশেষ পুরুষ দাস চাংয়ের সাথে একাকী সময় কাটাচ্ছে আর বলছে, যা আমার হবে না তা আর কারো হবে না, আশা করি আজ জিফু আমাকে হতাশ করবে না। চাংয়ে জিজ্ঞাসা করে সে কেন শিয়ানের পেছনে লেগে পড়েছে। ইয়ঞ্জিন বলে শিয়ানের চেহারা যে সহ্য করতে পারে না সে। এরপর দুজনে মিলে আসল খেলা দেখতে বের হয়। এদিকে শিয়ানের হাত ধরে যখন আগুনে টানছিল তখন এক ফাঁকে শিয়ান উল্টে জিফুর হাত ধরে আগুনে ধরতে যায়। এইবার দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে আগুনের পাত্র নিচে পড়ে যায়। শিয়ান আর অন্য এক দাসে এসে আগুন নেভায়। শিয়া জিফুর খেয়াল রাখতে চায়। শিয়ান এরপর পানির ভেতর থেকে চুলের কাঁটা তুলে দিয়ে বলে, এই নাও জিফু, আমি আমার কথা রেখেছি। জিফু তো আরো রাগ ঝাড়তে শুরু করে। এর মধ্যে ইয়ুনজিন আর চ্যাংয়ে চলে আসে। ইয়ুনজিন বলে, আমার কাজিনকে অবজ্ঞা অত্যাচার করার জন্য আর রাজকীয় সামগ্রী নষ্ট করার জন্য তাকে আঘাত করা হোক, যতক্ষণ না মারা যায় ততক্ষণ মারা হোক। ইয়ুনজিনের এমন কথা শুনে শিয়ান বিচলিত না হয়ে বলে, জিফু আগুনের ভেতর থেকে চুলের কাঁটা তুলতে গিয়েছিল, শিয়ান তাকে উদ্ধার করেছে, কিন্তু ইয়ুনজিন তো আজ কিছুই শুনবে না। শিয়ান এদিকে দেখে প্রিন্স আসছে, তাই প্ল্যান করে তার মুখোমুখি হতে। ইয়ুনজিন তো শিয়ানকে বন্দি করে চাবুক মারতে বলে। শিয়ান সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় প্রিন্সের সাথে ধাক্কা খায়। এবার প্রিন্সকে একটা কিছু বোঝাতে চেষ্টা করে, প্রিন্স পাঠানো শিয়ানের জন্য এত কঠিন না। এখানে সামনের দিনের অনুষ্ঠানের ব্যাপারে কথা হয়। তো এরপর প্রিন্স সবাইকে কড়া কথা বলে। ইয়ুনজিন তো ভদ্রশ্রীর মতো ভাব করে আর বলে শিয়ানের ভালো দেখাশোনা করবে সে। এরপর প্রিন্স চলে গেলে শিয়ানও তার পিছু পিছু যায়। ইয়ুনজিন তো রেগে আগুন হয়ে যায়। এরপর রুমে গিয়ে জিফুর হাতের ক্ষততে শিয়া মেডিসিন লাগিয়ে দিতে গেলে উল্টো ছাড়ি দেয়। ইয়ুনজিন তাকে শান্ত আচরণ করতে বলে। কয়দিন পরে জিফুর বিয়ে হবে। তো এখানে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। জিফুর মনের সব কষ্ট সে রাগ দিয়ে বের করে। ইয়ুনজিনও এতে রেগে যায় আর এখানে নজরবন্দি থাকতে বলে। জিফু অনেক রিকোয়েস্ট করে কিন্তু লাভ হয় না। ইয়ুনজিন যাবার সময় জিফু প্রশ্ন করে, ইয়ুনজিন কি কখনো তাকে বোনের মতো দেখেছে। ইয়ুনজিন কিছু না বলে শিয়াকে দায়িত্ব দিয়ে চলে যায়। এরপর শিয়ানের রুমে গিয়ে ইয়ুনজিন ঝামেলা করে। অনুষ্ঠানে যাবার জন্য শিয়ানের যে ড্রেস রাখা ছিল সেটা সে ফেলে দেয়, আরো অনেক কথা শোনায়। এরপর ইয়ুনজিন চলে যায়। শিয়ান মনে মনে বলে, আমাকে যেতে দিতে চাইছো না, এটাই তো আমি চাইছি। আমি চাই আমার পাতানো ফাঁদে তোমরা এক এক করে পা দাও। এদিকে জিফু তো নেশার ঔষধ না পেয়ে বিছানায় ছটফট করতে থাকে। ইয়ুনজিন নিষেধ করে গেছে যাতে তাকে নেশাদ্রব্য দেওয়া না হয়। শিয়া তাকে সান্ত্বনা দিতে গেলে জিফু তাকে আগুনের মধ্যে মুখ চেপে ধরে। শেষে শিয়া বলে প্রাসাদে তার পরিচিত একজন আছে, যাকে বলে সে নেশাদ্রব্য এনে দেবে। জিফু বলে দ্রুত নিয়ে আসতে, নাহলে আজ রাতই শিয়ার জন্য শেষ রাত হবে। এরপর আমরা দেখি শিয়ান বাইরে থেকে জিফুকে দেখছিল। এবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যাতে জানা যায় শিয়াও শিয়ানের পক্ষের লোক। সে এত কষ্ট সহ্য করেছে তাই শিয়ান তাকে সান্ত্বনা দেয়, কিন্তু শিয়া বলে অপরাধের শাস্তি দিতে সে যে কোনো কিছু সহ্য করতে প্রস্তুত। এরপর শিয়ান তাকে সেই নেশাদ্রব্য দেয় আর জিফুর নেশা হয়ে গেলে তার কানের কাছে কিছু কথা বলতে বলে। সিন বর্তমানে আসলে দেখা যায় জিফু এবার মনের সুখে স্মোকিং করতে থাকে। শিয়া নিষেধ করে বেশি করার জন্য, কারণ কালকে অনুষ্ঠান আছে, কিন্তু জিফু কোনো কথাই শোনে না। এরপর জিফু নেশার ঘুরে হারিয়ে গেলে শিয়া তার কানে কানে বলে, জিফুর মতো এত বোকা আর কেউ নেই, সে অবাধ্যতার সীমা পার করে গেছে। জিফু এবার স্বপ্নের মধ্যে তার মাকে ডাকতে থাকে আর তাকে শাস্তি দিতে নিষেধ করে, এমনকি ইয়ুনজিনের নাম ধরেও নানা কথা বলে। পরের দিন শিয়া ঘুম থেকে উঠে রেডি হয়। শিয়া আর আরেক দাসী বলে তার জন্য উপহারের লিস্ট এসেছে হবু শ্বশুর বাড়ি থেকে। শিয়া সেগুলো পড়ে শোনায় আর এক জায়গায় একটু ঘুরিয়ে পড়ে, যাতে জিফুর কাছে মনে হয় ইয়ুনজিন এর মধ্যে হস্তক্ষেপ করছে। জিফু রেগে গিয়ে বলে ইয়ুনজিন কেন এর মধ্যে নাক গলাবে। এরপর জিফুর মনে পড়ে শিয়ানের বলা কথা, যে ব্যবসায়ী ধনী হলেও প্রিন্সের ম্যানশনের মতো সম্পদের মতো না।
আর স্বামী কতদিন তাকে ভালোবাসবে, স্বামীর সম্পর্কে কতটুকু সে জেনেছে। যারা আপন হবার তারাই দূরে ঠেলে দিচ্ছে। এসব কথা মনে করে ভাবে ইউনজিন তাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তাই সে বলে, এখন তাহলে আর এত সুন্দর করে ভদ্র উপস্থাপন করার মানে নেই। এই বলে সে বেরিয়ে যায়। শিয়া তার কাজে সফল হতে পেরে হাসি দেয়। অনুষ্ঠানের দিন প্রিন্স বাগানে বসে চ্যাংশুয়ের সাথে দাবা খেলছিল। তখন চ্যাংশু প্রিন্সকে শিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। শিয়ান আস্তে আস্তে সেদিকে এগোচ্ছে। তাতে তাকে ইউজ করে ডিউক আর সম্রাজ্ঞীর মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলার ব্যবস্থা করা যায়। এদিকে শিয়ান অপেক্ষা করছে শিয়া কখন সিগন্যাল দেবে। শিয়া বলেছিল সে ঘুড়ি উড়িয়ে সিগন্যাল দেবে। যথারীতি নীল ঘুড়ি উড়িয়ে সে জানান দেয় পরিস্থিতি স্বাভাবিক আছে। এবার দেখা যায় ইউনজিন ভোজসভায় এসে উপস্থিত হয়েছে। উপস্থিত সবার সাথে ভালো মন্দ কথা বলছিল। তখন একজন লিন জিফুর কথা জিজ্ঞাসা করে। এর মধ্যে জিফু স্মোকিং করতে করতে এখানে চলে আসে। ইউনজিন বিব্রত হয় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে আজকেও কেন নেশা করেছে। জিফু নেশার ঘরে বলে, এমন ভালো দিনেই তো নেশা করতে হয়। পরিস্থিতি বিগড়ে না যাওয়ার জন্য ইউনজিন জিফুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন অন্য মহিলারা এসে তাদের ঘিরে ধরে। এর মধ্যে জিফুর বিয়ের ব্যাপার নিয়ে বলে। তারা ভালো কথাই বলে, কিন্তু নেশার হ্যালুসিনেশনে জিফুর কানে খারাপ কথা শোনা যায়। সে শুনে সবাই তাকে টিটকারি করছে। সে অবৈধ সন্তান, তার জন্য এত কিছু, ইত্যাদি ইত্যাদি। তাই সে এক পর্যায়ে চিৎকার করে সবাইকে চুপ করতে বলে। এরপর ইউনজিন তাকে থামতে বললে ইউনজিনকেও উল্টোপাল্টা বলতে শুরু করে। ইউনজিনের মাথার ফিনিক্সের চুলের কাটা খুলে নিয়ে নিজে পড়ে আর বলে সে প্রিন্সেস। এতে অবাক হওয়ার কি আছে, আরো অনেক কথা বলতে থাকে। ইউনজিন তখন দাসীদের বলে জিফুকে ধরে ঘরে নিয়ে যেতে। জিফু তখন আবার উপস্থিত মহিলাদের নিয়ে তাদের স্বামীদের নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে। সবাই তো অস্বস্তিতে পড়ে যায়। এবার তো ইউনজিন তাকে টেনে পাশের রুমে নিয়ে যায়। তারপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখি। সে সেই ছবিটার ওপর নতুন করে পেইন্ট করছে, যেখানে জিফুর জায়গায় সে অন্য কিছু আঁকাচ্ছিল। তো এদিকে রুমে এসেও জিফুর পাগলামি শেষ হয় না। সে এবার ইউনজিনের দুর্বলতা নিয়ে বলতে শুরু করে। ইউনজিনকে প্রিন্স ভালোই বাসে না, আর প্রিন্সের সন্তান ঝাও ইউচিংয়ের জন্ম দেওয়া। এসব কথা শুনে ইউনজিন রাগ আর আতঙ্কে জিফুকে গলা টিপে ধরে। জিফু তাও নিজেকে ছাড়িয়ে পাগলের মতো উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে ঝাউকে নিয়ে কথা বলায় ইউনজিন চুলের কাটা খুলে জিফুর গলায় আঘাত করে, আর এতে সে মারা যায়। শিয়ান ওদিকে তার পেইন্টিং শেষ করে। জিফুর ছবির ওপর সে একটা লাল ফুলের গাছ পেইন্ট করে, কিন্তু সেই গাছের ফুলগুলো সব মারা গেছে। জিফুকে মারার পর তো ইউনজিন আরও আতঙ্কে পড়ে যায়। চ্যাংয়ে সেই মুহূর্তে ঘরে ঢুকলে সে তার মা ম্যাডাম শুকে খবর দিতে বলে। শিয়া এসব দেখতে থাকে দূর থেকে আর ঘুড়ি উড়িয়ে শিয়ানকে সিগন্যাল দিচ্ছিল। শিয়ান তো পেইন্টিং শেষ করে তৃপ্তির হাসি দেয়। এবার তো প্রিন্সের কাছে খবর চলে আসে যে ইউনজিন অ্যাক্সিডেন্টলি জিফুকে খুন করেছে। প্রিন্স বলে এই খবর বাইরে যেন না ছড়ায়, ভেতরে ভেতরে ম্যানেজ করতে। এরপর প্রিন্স তার তরবারি নিয়ে উঠে প্রিন্সেসের রুমের দিকেই যাচ্ছিল। তখন বাগানের পাশে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের সামনে শিয়ান এসে দাঁড়ায় আর বলে সে জিফুকে খুন করেছে। প্রিন্স তো কিছুটা অবাক হয়। শিয়ান তখন প্রিন্সের সামনে স্বীকার করে যে সে জিফুকে খুন করেছে। তখন দেখা যায় ওই দিক দিয়ে ম্যাডাম শু তার মেয়ের রুমের দিকেই যাচ্ছিল। শিয়ানকে দেখে দাঁড়িয়ে যায়। চ্যাংয়ে বলে এই হচ্ছে ইয়ে শিয়ান। শিয়ান মনে মনে বলে অনেকদিন পর দেখা হলো সৎমা। তো ম্যাডাম শু চলে যায়। প্রিন্স এদিকে শিয়ানের ওপর তরবারি ধরে। শিয়ান বলে আমি আরো আপনাকে উপকার করলাম, আপনি কি না আমাকে মারতে চাইছেন? আমাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সম্রাজ্ঞী আর ডিউকের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে পারেন। প্রিন্স বলে তুমি মনে হয় আমাকে ব্যবহার করে নিজের প্রতিশোধ নিতে চাও। শিয়ান বলে এতে লাভ কিন্তু দুপক্ষেরই হবে। এরপর শিয়ান প্রিন্সের কাছে চলে আসে। প্রিন্স তাড়াতাড়ি তরবারি নামিয়ে নেয়, যদিও খানিকটা কেটে রক্ত বের হচ্ছিল। শিয়ানকে প্রিন্স একটা সুযোগ দিতে চায়। অন্যদিকে ম্যাডাম শু এসে দেখে ইউনজিন একপাশে বসে কাঁদছে। ম্যাডাম শু লিসিকে বলে এমনভাবে করো যেন বোঝানো যায় শিয়ানের উস্কানিতে জিফু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। লিসি গিয়ে একটা দড়ি দিয়ে জিফুর গলায় ভালো করে পেঁচিয়ে দেয়। ইয়ুনজিন তার মায়ের হাত পা ধরে কান্না করার উপক্রম। তারপর বলে আমি দায়ী না, শিয়ান দায়ী। এরপর ম্যাডাম শু তো ইয়ুনজিনকে অনেক কথা শোনায়। এরপর চ্যাংইয়েকে বলে ইয়ুনজিনকে ফ্রেশ করে আবার অনুষ্ঠানে নিয়ে যেতে। সবাই এদিকে অপেক্ষা করছে। কি হচ্ছে তা আসলেই কেউ বুঝতে পারছে না। নিজেদের মধ্যে নানা গল্প করছে। এর মধ্যে প্রিন্স এসে যায়। প্রিন্সকে দেখে তারা স্বাগত জানায়। সবাই ভাবে প্রিন্সের পেছনে প্রিন্সেস ইয়ুনজিন, তাকেও স্বাগতম জানায়, কিন্তু পরে বেরিয়ে আসে শিয়ান। এদিকে রুমের ভেতর থেকে যখন ইয়ুনজিন বের হতে যাবে, ম্যাডাম শু বলে আর বের হতে হবে না। দরজার ফাঁক দিয়ে প্রিন্স আর শিয়ানকে দেখে ইয়ুনজিন রেগে যায়, অপমান বোধ করে।
ম্যাডাম শু বলে, তুমি বের হলে আরো অপমান হবে। এরপর ম্যাডাম শু ইউনজিনকে শিক্ষা দিতে চায় আর লিসিকে বলে ইউনজিনের হাতে কাপড় দিতে। অন্যদিকে বাইরে প্রিন্স শিয়ানকে বলে, আজ যদি তুমি এখানে সম্ভ্রান্ত লেডিদের মতো মর্যাদা অর্জন করতে পারো তাহলে তোমার শাস্তি মাফ করে দেব। প্রিন্স আসন গ্রহণ করে শিয়ান এক এক করে উপস্থিত নারীদের সাথে কথা বলে। তার জ্ঞানমূলক কথায় আস্তে আস্তে সবাই ইমপ্রেস হয় আর তার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর এদিকে ইউনজিনকে তো ম্যাডাম শু মেঝের রক্তের দাগ মোছার দায়িত্ব দেয়। ইউনজিন কাঁপা কাঁপা হাতে মেঝে ঘষতে থাকে আর পাশেই পড়ে আছে জিফুর লাশ। ম্যাডাম শু তো বলেই যাচ্ছেন, একটা কাজও নিজে সামলাতে পারো না, এতদিন কি শিক্ষা দিয়েছি, তাহলে আমার সব শিক্ষাই বৃথা। ইউনজিন এক প্রকার কান্না করতে করতে মেঝেতে জোরে জোরে ঘষে রক্তের দাগ তোলার চেষ্টা করে। শিয়ান এদিকে অনুষ্ঠানে উপস্থিত সব মহিলাদের সাথে সখ্যতা গড়ে ফেলে। তারাও তাদের এক একটা ট্যালেন্ট দেখাতে থাকে। শিয়ান তাদের প্রশংসা করে। এরপর সম্রাজ্ঞীর প্রাসাদ থেকে লোকেরা আসে। তারা জিফু আর ইউনজিনকে খোঁজে। শিয়ান বলে জিফু অসুস্থ, তাই ইউনজিন তার দেখাশোনা করছে, আপনাদের ওদিক না যাওয়াই ভালো। তো গার্ডরা জোর দিয়ে বলে, সম্রাজ্ঞী নোবেল লেডি পুরস্কার ঘোষণা করেছেন, লিন জিফুকে আমরা পুরস্কার দিতে এসেছি, সামান্য নর্তকী হয়ে আমাদের আটকাতে আসবেন না। শিয়ান বলে, এখানে উপস্থিত সবাই নোবেল লেডি, কেউ একজন কেন হবে? গার্ডরা রেগে যাচ্ছিল। তখন শিয়ান বলে, আজকের অনুষ্ঠান পরিচালনা করতে প্রিন্স আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা প্রিন্সের আদেশ উপেক্ষা করতে চান? প্রিন্স এরপর উঠে দাঁড়ায়। তখন গার্ডরা চলে যেতে বাধ্য হয়। প্রিন্স এগিয়ে এসে শিয়ানকে বলে, তুমি মরে যেতে ভয় পাও না তাই না? শিয়ান বলে, আমি শুধু সুন্দর একটা বিদায় চাই। এরপর আমরা আকাশের রঙিন আতশবাজি উঠতে দেখি। সবাই বেশ উপভোগ করতে থাকে। প্রিন্স বলে, এসব নোবেল লেডি তোমার জন্য না, তুমি আমার খাস পত্নী হয়ে যাও। শিয়ান তো বলে, প্রিন্স আসলে অনেক বুদ্ধিমান আর আমাকে শাস্তি মাফ করার জন্য ধন্যবাদ। এসব দৃশ্য ভেতর থেকে ম্যাডাম শু সব দেখছিল। ভেতর ভেতর রাগ হলেও সেভাবে প্রকাশ করেনি। রাতে ইউনজিন প্রিন্সের এমন সিদ্ধান্ত নিয়ে রাগে গজগজ করতে থাকে। শিয়ান সামান্য এক নর্তকী হয়ে কিভাবে তাকে টক্কর দেয়, সে একা এত কিছু করেনি। এরপর ইউনজিন শিয়ানকে খুঁজে ধরে আনতে বলে। ম্যাডাম শু বলে, লিসি তাকে ধরতে গেছে। এরপর সেখানে প্রিন্স আসে আর দাসী চলে যায়। প্রিন্স শান্তভাবে বসে এক কাপ চা পান করতে শুরু করে। ইউনজিন বলে, এভাবে শিয়ানকে খাস পত্নী করলে লজ্জা করে না? প্রিন্স বলে, লজ্জা তো তোমার করা উচিত, তুমি যেসব কাজ করেছো। কথা কাটাকাটির পর প্রিন্স উঠে চলে যাচ্ছিল। তখন ইউনজিন তাকে আটকায় আর বলে, আমি তোমার বিবাহিতা স্ত্রী, অথচ আমি বাদে অন্য মেয়েদের নিয়ে আমোদে মেতে উঠেছো, এটা কেমন বিচার? প্রিন্স কিছু না বলে চলে যায়। প্রিন্স যাবার পর ইউনজিন রাগান্বিত ছিল। তখন চ্যাংয়ে ঘরে আসে আর সান্ত্বনা দিতে জড়িয়ে ধরে, কিন্তু ইউনজিন তাকে থাপ্পড় মারে। পরক্ষণেই যেন তার কি হয়, সে চ্যাংয়েকে কিস করতে শুরু করে। দুজনের এই অন্তরঙ্গ সময় আবার প্রিন্স বাইরে থেকে দেখে ফেলে। অন্যদিকে শিয়ান খুঁজতে আসে শিয়াকে, কারণ সে এখনো খবর পায়নি। কিন্তু এসে দেখে শিয়া নেই। শিয়া বুঝতে পারে তার বিপদ হয়েছে, না হলে এতক্ষণে চলে আসার কথা। শিয়ার চুলের কাটার ভাঙা অংশ রুমের সামনে খুঁজে পায়। এরপর দেখা যায় শিয়াকে ডিউকের প্রাসাদে চাবুক মারতে মারতে সব সত্য স্বীকার করতে বলা হচ্ছে, কিন্তু সে তো সত্য স্বীকার করবে না লাগে, কারণ তার জন্যই শিয়ার আজ এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। শিয়ান এবার তার অতীত কল্পনা করে। যখন বলে, আগের ইউচিং এখন নেই, এখন যে আছে সে ইয়ে শিয়ান, তাই আর তাকে আগের মতো অত্যাচার করা যাবে না। পরের দিন শিয়ান যায় ডালি টেম্পল কোর্টে। সেখানে জোরে জোরে ঘন্টা বাজিয়ে বিচার চায়। লিন জিফুর হত্যার তদন্ত করতে বলে, আসল সত্য বের করতে বলে। তদন্তকারীরা বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, ঘটনা কি? শিয়ান বলে, ডিউকের প্রাসাদে লিন জিফুর হত্যার তদন্ত করতে হবে, আসল ঘটনা লুকানো হচ্ছে। তদন্তকারীরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। শিয়ান মনে মনে বলে, আরেকটু অপেক্ষা করো শিয়া, আমি আসছি। এবার একটা স্বীকারোক্তি পত্রে আঙুলের ছাপ নিচ্ছে, কিন্তু সে এটাও দেবে না। ইউনজিন এবার শিয়াকে মারতে যায়। শিয়ান চলে এসে থামায়। ইউনজিন বলে, অবশেষে তুমি আসলে। শিয়ান দ্রুত গিয়ে শিয়াকে ধরে। ডালি টেম্পল তদন্তকারী এসে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? ইউনজিন বলে, পারিবারিক ব্যাপারে আপনাদের আসতে হবে না। শিয়ান বলে, এরা লিনজিফোকে মেরে এখন প্রমাণ লোপাট করতে দাসীকে মারছে। ইউনজিন রেগে গিয়ে আবার মারতে যায়, আর তখনই প্রিন্স আসে। জিজ্ঞাসা করে, শেষ হয়ে যাওয়া কেস আবার কেন উঠলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, শিয়ান যখন অভিযোগ করে তখন তদন্তকারীরা প্রিন্সকেও খবর দিতে লোক পাঠিয়েছিল। তো প্রিন্স এখানে ম্যাডাম শুকে জিজ্ঞাসা করে, সে তো বলেছে কেস মিটে গেছে, তাহলে এখন কি? শিয়ান আবার অভিযোগ করে। তখন ম্যাডাম শু তাকে চুপ করতে বলে, কিন্তু প্রিন্স এই কেস আবার তদন্ত করতে বলে, আর যে বাধা দেবে তারও শাস্তি হবে। এরপর শিয়ানকে বলে শিয়াকে নিয়ে যেতে। শিয়াকে গার্ডের হাতে তুলে দিয়ে শিয়ান ফিরে যাচ্ছিল, কিন্তু তখন প্রিন্স তাকে পেছন থেকে শ্যান ইউচিং বলে ডাক দেয়।
শিয়ান সাড়া দেয়। প্রিন্স জিজ্ঞাসা করে, তুমি সত্যি ইউচিং? শিয়ান বলে, আপনি যদি আমাকে সেটা ভেবে সন্তুষ্ট হন তাহলে না হয় আমি তাই হলাম। এখানে দুজনের মধ্যে কথাবার্তা হয় কিছুক্ষণ, যেখানে কিভাবে তারা দুজনেই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে শিয়ান এটাই বলে। শেষে শিয়ান প্রিন্সকে কিস করে বলে, আমি আপনাকে আমার প্রেমে ফেলেই ছাড়বো। এদিকে রাতে ম্যাডাম শুয়ের কাছে লিসি আসে, কিভাবে শিয়ানকে ফাঁসাবে সেটা বলতে। এবার প্ল্যান করে জঙ্গলে ডেকে ডাকাত ধরেছে এই কথা বলে মেরে ফেলবে। এরপর কিছু ভাড়া করা ডাকাত ধরে স্বীকারোক্তি দিলেই আর সন্দেহ নেই। সেই অনুযায়ী শিয়ান যখন শিয়ার যত্ন নিচ্ছিল তখন তার দরজায় নক করে কেউ একটা চিঠি ফেলে যায়। চিঠিতে ম্যাডাম সু তাকে হুমকি দিয়েছে। শিয়ান বুঝতে পারে ম্যাডাম সু তাকে হুমকি দিয়ে ফাঁদে ফেলতে চায়। শিয়াও তাকে নিষেধ করে সে যেন না যায়। এদিকে লিসিকে এই প্ল্যানের জন্য পুরস্কার দেওয়ার জন্য ম্যাডাম শু একটা সোনার ডিমের বারের বক্স খোলে। লিসি ভাবে সবই তার জন্য, কিন্তু ম্যাডাম শু তাকে একটা দেয়। ম্যাডাম শু তাকে দেওয়ার সময় জিজ্ঞাসা করে, তুমি কি আদৌ এর যোগ্য? 3 বছর আগে তোমার ভুলের জন্যই আজ ইউচিং বেঁচে আছে। লিসি হাঁটু গেড়ে বসে নিজেই নিজের গালে থাপ্পড় মারতে থাকে। এরপর ম্যাডাম শু তাকে যেতে বলে। তার ভাব এমন যে সে না থাকলে লিসি এতদিন টিকতেই পারতো না। তো যাই হোক, লিসি আর অন্যান্যরা রাতে অপেক্ষা করতে থাকে শিয়ানের জন্য। একটা কঙ্কাল দেখা যায় তাদের কাছে। এর মধ্যে পালকি করে শিয়ান আসলে তারা আক্রমণ করে, কিন্তু শিয়ান তাদের থেকে পালিয়ে জঙ্গলে দৌড়ে যায়। সেখানে একটা কঙ্কালের মাথা পায়। শিয়ান সেটা ধরার আগে লিসি সেটা তরবারি দিয়ে ভেঙে দেয়। শিয়ান তো মন ভেঙে যাওয়ার মতো অবস্থা। এবার ঘটনা একটু অন্যদিকে যায়। লিসি বলে, ইউচিং, তোমার অনেক বুদ্ধি। জিউন আর জিফুকে প্ল্যান করে খুন করেছো, কিন্তু এখন আমাকে বোকা বানাতে পারবে না। শিয়ান বলে, প্রধান কমান্ডার হয়েও লিসি এত বড় ভুল কিভাবে করে? এটা যদি প্রিন্সের কানে যায় তাহলে কি হবে? লিসি বলে, এটা তোমার মায়ের সমাধি না। শিয়ান বলে, আপনি ইউচিং হলে কি করতেন? লাশের অপমান হওয়ার জন্য এখানে কবর দিতেন? এসব জানাজানি হলে কিন্তু ম্যাডাম শু আপনাকে বাঁচাতে পারবে না। ম্যাডাম শু আর ইউনজিন না হয় বেঁচে যাবে, কিন্তু আপনি কার হাতে মারা যাবেন? হয় প্রিন্স, না হয় ম্যাডাম শু। এর থেকে ভালো হয় আমাকে ম্যাডাম শু এর গোপন তথ্য দিন। আমি আপনাকে রাজধানী থেকে পালানোর অর্থ দেব। এরপর শিয়ান দেখে কেউ তাদের কথা দূর থেকে শুনছে, তাই এবার লিসির কাছে এসে বলে, আমি কি সত্যি ইউচিং এর মতো দেখতে? লিসি আরেকটু হলে শিয়ানের ফাঁদে পা দিচ্ছিল, কিন্তু তা না করে তাকে বন্দি করে নিয়ে আসে। এরপর লিসি এসে ম্যাডাম শুকে বলে, আরেকটু হলেই তার ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম। ম্যাডাম শু তাকে কিছু না বলে চলে যেতে বলে, বাকিটা নিজেই সামলে নেবে। তো এরপর গুপ্তচর এসে শিয়ানের লিসিকে ঘুষ দেওয়ার কথা জানালে ম্যাডাম শু লিসিকে খুন করে ফেলতে বলে। ম্যাডাম শু এদিকে কারাগারে শিয়ানকে অত্যাচার করতে শুরু করে। শিয়ান যথেষ্ট নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। সে বলে ম্যাডাম শু এর পাপের কলস পূর্ণ হলে তার এসব মালা জপ করা কাজে আসবে না। এদিকে শিয়া যায় প্রিন্সের কাছে হেল্প চাইতে, কিন্তু প্রিন্স একদম ঠান্ডা স্বভাব দেখায়। শিয়া তখন শিয়ানের লেখা একটা স্বীকারোক্তি পত্র প্রিন্সকে দিয়ে বের হয়ে যাচ্ছিল। প্রিন্স ডেকে জিজ্ঞাসা করে, এত সহজে মেনে নিল? শিয়া বলে, আপনি অনেক করেছেন আমাদের জন্য। শিয়া চলে গেলে প্রিন্স চিঠিটা না খুলে আগুনে ফেলে দেয়। তারপর কি মনে করে আবার এনে খুলে পড়তে শুরু করে। সেখানে প্রিন্স 10 বছর আগে কোথায় কমান্ডার হয়ে হেসি শহরে যুদ্ধ করেছিল তার কথা বলা হয়। সেখান থেকেই নাকি শিয়ান তাকে চেনে, পছন্দ করে। শিয়ান মনে মনে বলে, পেইজি কি সত্যি আমাকে বাঁচাতে আসবে না? আমি তো এত সহজে মরতে পারবো না। আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি, আমার সন্তান ঝাউকে দেখা বাকি। আর তখনই প্রিন্স এসে দাসের হাতের দিকে ছুরি মারে। এরপর ম্যাডাম শু গিয়ে প্রিন্সের সাথে কথা বলে আর বলে, এখানে কোনো শিয়ান নেই। এখানে ডিউকের অবৈধ মেয়ে শ্যান ইউচিংকে তার কাজের শাস্তি দেওয়া হচ্ছে। এরপর ম্যাডাম শুকে বলে, প্রিন্সের ম্যানশনের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনাকে নাক গলাতে হবে না। এরপর সে শিয়ানকে উদ্ধার করে আর সত্য জানতে চায়। শিয়ান প্রিন্সের ব্যাপারে অনেক কিছুই জেনে রেখেছে, তাই এই 10 বছর আগের হেসি শহরের যুদ্ধ নিয়ে ঘটনার সাথে নিজেকে জড়িয়ে কাহিনী তৈরি করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই সময়ের ঘটনা, প্রিন্সকে কিভাবে জোর করা হয় যুদ্ধে যোগ দিতে। তো প্রিন্স এবার জিজ্ঞাসা করে, তাহলে 3 বছর আগে মেইশিয়ান প্যাভিলিয়নের কি ঘটনা? এটাও শিয়ান বানিয়ে বলে যে সে প্রিন্সকে খুঁজতে আসছিল, কিন্তু পথে আক্রমণের শিকার হয় আর আহত হয়। চিংমেই তাকে রক্ষা করে, আর তারপরে সে চিন্তা করে চিংমেয়ের মতো হলে সে প্রিন্সের মন জয় করতে পারবে। এইসব বানানো গল্প দিয়ে সে প্রায় প্রিন্সকে বশ করেই ফেলেছিল বলা যায়। এই প্রিন্স যখন শিয়ানকে কোলে করে নিয়ে আসছিল তখন ম্যাডাম শু বলে, ডিউক ম্যানশনের সবাই প্রমাণ সে শিয়ান নয়, ইউচিং। প্রিন্স বলে, আজকের পর থেকে যদি আর কেউ তাকে ইউচিং বলে তাকে খুন করব আমি। সবাই ভয় পেয়ে যায়। ম্যাডাম শুয়ের হাতের তসবির মালা ছিঁড়ে পড়ে যায়। শিয়ান এবার মনে মনে কল্পনা করে তার মাস্টার চিং মে কেন তাকে হেসি শহরের যুদ্ধের ইতিহাস পড়তে বলেছিল, কারণ এটার মাধ্যমে প্রিন্সের মনে জায়গা করে নেওয়া সহজ হবে। তো যাই হোক, এদিকে লিসি পালিয়ে যাচ্ছিল জঙ্গল দিয়ে, আর তার সাথে ছিল স্বর্ণমুদ্রা।
কিন্তু পথেই ম্যাডাম শু এর সেই গুপ্তচর তাকে খুন করে আর স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যায়। লিসের কাছে একটা কালো পাথর ছিল, সেটা ফেলে যায়। শিয়ান এখানে সেই কালো পাথর দেখে সেটা তুলে নেয়। শিয়া জিজ্ঞাসা করে এটা কি। শিয়ান বলে এটা মণি নামের মুক্তা, যেটা এক বিশেষ দেবীর আরাধনায় লাগে, আর অনেক গুপ্ত জিনিস লুকিয়ে রাখার জন্য এই দেবীর আরাধনা করা হয়। তখনই আমরা দেখি সেরকম একটা সোনালী বল একটা দেবীর মূর্তির হাতে রাখলে একটা ড্রয়ার খুলে যায়। পরের দিন এক দাসী ডিউকের মেনশনে এসে লেডি ইউরানকে বলে লেডি শিয়ান তো ম্যাডাম শুকে ভয় দেওয়ার প্ল্যান করেছে। ইউরান ছিল ডিউকের আরেক দাসীর মেয়ে। তো সেদিন রাতে ডিউকের মেনশনে অন্যান্য দাসীরা বলে মেনশনে নাকি ভূত আসছে, জিফুর ভূত। ম্যাডাম শু বলে আমি 50 বছর এখানে আছি, কই কোনো ভূত তো দেখিনি। আর তখনই সামনের গেটের কাছে আমরা জিফুর অবয়ব দেখি, আর সেই অবয়বটা বলছে আন্টি তুমি আমার সাথে কিভাবে এটা করলে। ম্যাডাম শু তো ভয় পেয়ে আগুনের তীর মারতে বলে। আগুনের তীর মারলে দেখা যায় অবয়বটা মাত্র পুতুল। ম্যাডাম শু এবার হেসে উড়িয়ে দেয়। কিন্তু এখন মেনশনের দেয়ালের ওপর দিয়ে অনেক অবয়ব দেখা যায়, আর জিফুর গলা শোনা যায়। আবারও আগুনের তীর মারা হয়। এতই আগুনের তীর মারা হয় যে মেনশনে আগুন লেগে যায়। ম্যাডাম শু এত ভয় পায় যে পড়েই যাবে। দ্রুত তাকে ঘরে নেওয়া হয়। এদিকে ইউরান আর অন্যরা আড়াল থেকে বেরিয়ে ভাবে ম্যাডাম শু আগে কখনোই এত প্যানিক করেনি। উশিং তখন ইউরানকে জিজ্ঞাসা করে শিয়া কি সত্যি ইউচিং না। ইউরান বলে তার পরিচয় বিষয় না, যতক্ষণ সে আমাদের ম্যাডাম শু আর ইউনজিন থেকে বাঁচাবে। ম্যাডাম শু এর মাথা ব্যথা করতে শুরু করে। ইউনজিন তাকে সান্ত্বনা দেয়। ম্যাডাম শু বলে তোমাকে শিক্ষা দিয়ে উপকার হয়নি, যাও 100 বার শ্লোক লেখো আর তোমার ধৈর্য উন্নত করো। ইয়ঞ্জিন রাগ করে শ্লোক লিখতে যায়। শিয়া এসে খবর দেয় ভূতের গুজব সম্রাজ্ঞীর পর্যন্ত পৌঁছাতে বাধা দেয় ম্যাডাম শু। শিয়ান বলে ব্যাপার না, আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। সে রাতে আমরা দুজনকে দেখি সম্রাজ্ঞীর প্রাসাদে কিছু নিয়ে আসে। গার্ড চেক করে ভেতরে যেতে দেয়। তো এরপরই সম্রাজ্ঞী আসে ডিউকের মেনশনে। ম্যাডাম শু বলে সে একটু অসুস্থ, তাই দেখা করতে যেতে পারিনি। সম্রাজ্ঞী বলে আমি এজন্য আসিনি, জিফু যখন এখানে আসে তখন আমি ভালো করে বিদায় জানাতে পারিনি। সম্রাজ্ঞী কোনো কিছুতে কান্না দিয়ে গার্ডদের সার্চ করতে বলে। এরপর সম্রাজ্ঞী ম্যাডাম শু আর ইউনজিন বসার ঘরে ছিল। গার্ড এসে জানায় তারা কিছু পায়নি। এবার সম্রাজ্ঞীর নজর যায় সে মূর্তি রাখা সেলফে। সেখানে নিচে একটা ডেস্কে তালা মারা ছিল। সম্রাজ্ঞী সেটা খুলতে বলে ম্যাডাম শুকে। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে খুলে দেখায় তাতে কিছু পেইন্ট ছাড়া আর কিছুই ছিল না। ম্যাডাম শু ইমোশনাল হয়ে বলে এগুলো জিফুর স্মৃতি। এর মধ্যে শিয়ান এসে উপস্থিত হয়। ইয়ুনজিন তো রাগ দেখাতে যায়, কিন্তু তার মা নিষেধ করে। শিয়ান এসে সম্রাজ্ঞীকে শুভেচ্ছা জানায় আর বলে ডিউক মেনশনের হারানো জিনিস ফেরত দিতে এসেছে। ম্যাডাম শু দাবি করে তাদের কিছুই হারায়নি। এরপর শিয়ান বলে দেবীর হাতে থাকা মুক্ত কোথায়, হয়তো এর জন্য জিফুর আত্মা শান্তি পাচ্ছে না। এরপর সেই মুক্ত বের করে দেখায় শিয়ান। ম্যাডাম শু আর ইউনজিন তো শকড, কিন্তু সম্রাজ্ঞী রাগ মনে হয়। সম্রাজ্ঞী তো রেগে আগুন। ম্যাডাম শু আর ইউনজিন বাদে সবাইকে বেরিয়ে যেতে বলে। শিয়ান বের হয়ে আসে আর বাইরে এসে মনে মনে বলে সৎমা, এবার তুমি আর নিস্তার পাবে না। দূর থেকে অন্যরা শিয়ানকে সাহস দেয় যে তারা আছে। সম্রাজ্ঞীর সামনে দুজনে হাঁটু গেড়ে বসে আছে। সম্রাজ্ঞী এবার ম্যাডাম শুকে থাপ্পড় মারে আর তার মেয়ের সাথে এমন আচরণ করার জন্য গালিগালাজ করে। ম্যাডাম শু তো শিয়ানকে সব দোষ দেয়, সে এসব করে নিজের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে। এখন সম্রাজ্ঞী যদি ম্যাডাম শুকে শাস্তি দিতে চায় তাহলে তারই ক্ষতি। প্রিন্সকে পরাজিত করতে ডিউকের সাহায্য দরকার হবে সম্রাজ্ঞীর, না হলে ক্ষমতা প্রিন্সের কাছে চলে যাবে। তাই এখন শিয়ানের ফাঁদে পা না দিয়ে নিজেরা প্ল্যান করতে হবে। সম্রাজ্ঞী একদিকে মেয়ের শোকে কাতর, অন্যদিকে ক্ষমতাও হাতছাড়া হবার ভয়। তাই ম্যাডাম শু আর ইউনজিনকে উঠে দাঁড়াতে বলে আর প্ল্যান জিজ্ঞাসা করে। ম্যাডাম শু বলে এখন তো একটাই প্ল্যান আছে। কিছুক্ষণ পরে তিনজন বের হয়। ইউনজিন গার্ডের থেকে একটা মশাল নেয়। তখন শিয়ান হাঁটু গেড়ে বসে ম্যাডাম শু এর নামে অভিযোগ করে। এমনকি অন্য দাসীরাও আসে অভিযোগ করতে। সবাই বিচার চায়, ম্যাডাম শু এর শাস্তি চায়। কিন্তু এত কিছু করেও লাভ হয় না। অবশেষে শিয়ানকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই প্রিন্সের তীরে সম্রাজ্ঞীর হাতের মশাল পড়ে যায়। প্রিন্স আশায় অন্যরা রাস্তা ছেড়ে দেয়। প্রিন্স বলে কেস এখনো সলভ হয়নি। এর মধ্যেই প্রমাণ গুম করতে এসে গেছেন, নাকি নিজের বোনকে বাঁচাতে এই কাজ। সম্রাজ্ঞী এ ব্যাপারে প্রিন্সকে নাক গলাতে মানা করে, কিন্তু প্রিন্স বলে সুষ্ঠু বিচারের কাছে সম্রাজ্ঞীও সাধারণ মানুষ। এরপর গার্ডদের বলে ম্যাডাম শুকে বন্দি করতে। ইয়ুনজিন তখন সম্রাজ্ঞীর সাহায্য চায়, কিন্তু সে সাহায্য করতে পারবে না বলে চলে যায়। ইয়ুনজিন প্রিন্সকেও রিকোয়েস্ট করে, কিন্তু প্রিন্স তাতেও রাজি নয়। ম্যাডাম শু তখন অহংকার করে বলে
ইয়ুনজিন যেন প্রিন্সেস হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করে, আর সে নিজে হেঁটে যেতে পারবে, ধরে বেঁধে নিয়ে যেতে হবে না। প্রিন্স এরপর ইয়ুনজিনকে মেনশনে নিয়ে যেতে গার্ডদের বলে। পরে শিয়ান প্রিন্সকে বলে তাদেরও এখন যাওয়া উচিত। পরের দিন সকালে চাংশু প্রিন্সের প্রশংসা করে। সেই শিয়ানকে ফাঁসাতে সম্রাজ্ঞীর বাড়িতে জিনিস পাঠায়, আবার সেই শিয়ানকে উদ্ধার করে আনে। প্রিন্স বলে সে শুধু প্ল্যান বলেছে, আমি সেই তালে এগিয়ে গেছি মাত্র। এরপর শিয়ান আসে তার হাতের বানানো কেক আর চা নিয়ে। টেবিলে রাখার পর প্রিন্স কিছুই বলে না, তাই শিয়ান চলে যায়। প্রিন্স সেদিক তাকিয়েছিল দেখে চ্যাংশু বলে সুন্দরী মেয়েরা কিন্তু ধ্বংস ডেকে আনতে পারে, সাবধান হন। এদিকে ফেরার পথে শিয়া জিজ্ঞাসা করে শিয়ানকে প্রিন্স কেন তাদের সাহায্য করবে। শিয়ান বলে এখন প্রিন্স আর সম্রাজ্ঞী একসাথে রাজ্য চালাচ্ছে, সম্রাজ্ঞীকে সাহায্য করছে ডিউকের স্ত্রী আর মেয়ে, তাই ডিউকের পরিবার দুর্বল করতে পারলে সম্রাজ্ঞী দুর্বল হবে। এই সুযোগ প্রিন্স ছাড়বে না। পরে শিয়ান কারাগারে দেখা করতে যায় ম্যাডাম শু এর সাথে। ম্যাডাম শু তার ভাব বজায় রেখে বলে আমাকে টিটকারি করতে এসেছো। শিয়ান টেবিলে খাবার রাখে কিন্তু ম্যাডাম শু ফেলে দেয়। শিয়ান এবার বলে আপনি অনেক খারাপ কাজ করেছেন, ডিউক মেনশনে কতজনকে খুন করেছেন তার কোনো হিসাব নেই। এখন আপনি আপনার শেষ প্রান্তে। সৎমা, 3 বছর অভিনয় করেছিলাম আজকের দিনের জন্য, তার কাছে যাই। ডিউক তখন এক দাসী নিয়ে আমোদ ফুর্তিতে ব্যস্ত। ইয়ুনজিন গিয়ে বলে এখন কি এসবের সময়, তার মা বন্দী হয়েছে, তাকে উদ্ধার করতে হবে। ডিউক বলে এটা তার প্রাপ্য ছিল, আর এখন তাকে নিয়ে ভাবার সময় না। ম্যাডাম শু এর মৃত্যুর খবর শিয়ান পায়, আর সেই পেন্টিংয়ে এবার ম্যাডাম শু এর জায়গায় একটা গাছের ছবি পেন্টিং সম্পন্ন হয়। শিয়া জিজ্ঞাসা করে এত কিছুর পরেও কেন শিয়ান সন্তুষ্ট হচ্ছে না। শিয়ান তার মায়ের সাথে অতীতের স্মৃতি মনে করে। এরপর অশ্রুসিক্ত চোখ নিয়ে বলে তারা মারা গেছে ঠিকই, কিন্তু আমার মা তো ফিরে আসবে না। রাতে প্রিন্স শিয়ানকে ডেকে পাঠায়। শিয়ান জিজ্ঞাসা করে কেন ডেকেছে। প্রিন্স জিজ্ঞাসা করে ডিউক মেনশনের দাসীদের পক্ষ কেন নিল সে, তারা কি শিয়ানের পরিচিত। শিয়ান বলে আমাদের দুঃখ এক প্রকার একই, তাই আমার সাহায্য করা উচিত মনে হয়েছে। এরপর প্রিন্স সেই বক্স ফেরত দেয় যেটাই ম্যাডাম শু খুন করা মানুষের একটা জিনিস রাখত। তো নিজের মায়ের ব্যাগ দেখে শিয়ান ইমোশনাল হয়ে যায়। পরে বক্স নিয়ে প্রিন্সকে ধন্যবাদ জানায় হেল্প করার জন্য। শিয়া বক্স নিয়ে বেরিয়ে যায়। শিয়া বক্স নিয়ে বের হয়ে যাচ্ছিল, কিন্তু প্রিন্স বলে ডালি টেম্পেলে কেস ফাইল দেখার সময় শিয়ান ইউচিং এর ব্যাপারে জানতে পারলাম। প্রিন্স এবার ইউচিং সম্পর্কে অনেক কথা বলে। হয়তো সে চাইছিল শিয়ান স্বীকার করুক যে সেই ইউচিং, কিন্তু শিয়ান নিজেকে কন্ট্রোল রাখে। এবার প্রিন্স নিজের মায়ের ব্যাপারে বলে, কিভাবে সম্রাজ্ঞী তাকে আর তার মাকে নির্যাতন করেছে। হেসি শহরে যুদ্ধ ছিল অনেকটা সুইসাইডাল, তাই প্রিন্সের মাকে একজন বলে যে প্রিন্স মারা গেছে। প্রিন্সের মা সেই শোকে মারা যায়, এজন্য প্রিন্সের সম্রাজ্ঞীর ওপর তীব্র ক্ষোভ। তো এরপর প্রিন্স বলে তুমি যেই হও না কেন, এখন থেকে আমাদের মধ্যে সবকিছুই শেষ। শিয়ান কিছু না বলে বেরিয়ে আসে। পরদিন ম্যাডাম শু এর লাশ নিয়ে যাচ্ছিল 2 গার্ড। তখন তারা লাশের হাতে লেখা দেখে ডেমন চলে এসেছে, কিন্তু আগে এটা দেখেনি। এবার হাত ঠিক করে রাখতে গিয়ে হাতের ব্রেসলেট ছিঁড়ে ছড়িয়ে পড়ে। এরপর শিয়া এসে খবর দেয় ডিউক নাকি শিয়ানকে ডেমন বলে গুজব ছড়িয়েছে। শিয়ান বলে এত ভয় পাওয়ার কি আছে। শিয়া বলে সে যদি জানতো শিয়ান তার মেয়ে তাহলে এমন করতো না। শিয়ান তখন অতীত কল্পনা করে, যখন ডিউক শিয়ানকে চিনতই না তার মেয়ে। এরপর শিয়ান বলে সব পুরুষ বাবা হওয়ার যোগ্য না। শিয়ান আর শিয়া কথা বলার মধ্যে প্রিন্সের গার্ড আসে শিয়ানের জন্য উপহার নিয়ে। প্রিন্স শিয়ানকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে মাথার মুকুট উপহার পাঠিয়েছে। এই ঘটনায় চ্যাংশো খুবই বিরক্ত। প্রিন্স এসব কাজ করেছে তা তার পছন্দ না, এটা আসন্ন বিপদ ডেকে আনবে বলে সে প্রিন্সকে সতর্ক করে, কিন্তু প্রিন্স এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এদিকে ডিউক তার এক প্রিয় দাসী নানসিংকে খুঁজতে এসে দেখে লেডি ঝ্যাং সেখানে বসে আছে। লেডি ঝ্যাং ইমোশনাল কথা বলে। ডিউক তাকে বলে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখতে, কিন্তু লেডি ঝ্যাং বলে একমাত্র ডিউকের মৃত্যুতেই সব ঠিক হয়ে যাবে। ডিউক কিছুটা ঘাবড়ে যায়, তবে লেডি ঝ্যাং মজা করে এড়িয়ে যায়। এরপর লেডি ঝ্যাং চলে গেলে নানসিং আসে। ডিউক তার সাথে আমোদে লিপ্ত হয়, আর তখনই এক গুপ্ত খুনি এসে ডিউকের হত্যার চেষ্টা করে। পরে অবশ্য সে ধরা পড়ে। অন্যদিকে শিয়ান সুন্দর করে সেজে প্রিন্সের সাথে দেখা করতে আসে। প্রিন্স একটা ছোট পার্টির ব্যবস্থা করে। সেখানে এবার প্রাসাদের জ্যোতিষী এসে বলে দ্বিতীয় স্ত্রী হবার জন্য শিয়ানের জন্মচক্র শুভ না। প্রিন্স হেসে বলে আপনি আমারও জন্মচক্র বের করেছিলেন, খুব একটা মেলেনি। তো প্রিন্স যখন তার কথা শুনছেই না তখন ইয়ুনজিন আসে, আর অন্যান্য সেনাপ্রধান কমান্ডার আসে। তাদের দাবি শিয়ান নাকি ডিউককে মারতে গুপ্ত খুনি পাঠিয়েছে। খুনির কাছে প্রিন্সের দেওয়া সে পেন্ডেন্ট পাওয়া গেছে। শিয়ান বলে সে এটা হারিয়ে ফেলেছিল। কমান্ডার আরো বলে খুনি নাকি সাক্ষী দিয়েছে, আর নানসিং এর সাথে শিয়ানের কাল দেখাও হয়েছে। শিয়ান বলে নানসিং এর সাথে মেইশিয়াং পেভিলিয়নের পরিচয়, সেজন্য দেখা সাক্ষাৎ হবেই।
আর যদি সত্যি ডিউককে মারতে চাইতাম এত প্রমাণ রাখতাম না। এরপর প্রিন্স বলে, আপনারা আমাদের সুন্দর সময় নষ্ট করতে চান নাকি? ইয়ুনজিন বলে, এত বড় অপরাধকে কেন সে রক্ষা করতে চাইছে? শিয়ান বলে, সব অপরাধ ছেলেরা করবে, আর শাস্তির বেলায় শুধু মেয়েরা শাস্তি পাবে। এতে কমান্ডাররা তাকে আক্রমণ করতে যায়, কিন্তু প্রিন্স সেটা ঠেকিয়ে দেয়। এরপর মধ্যরাতে ঘড়ির আওয়াজ পেয়ে জ্যোতিষী বলে, এখনই উপযুক্ত সময়, এই ডেমনকে পুড়িয়ে ছাই করতে হবে। প্রিন্স কারো কথা না শুনে শিয়ানকে নিয়ে বেরিয়ে যায়। গেটে এসে শোনে সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করেছে, শিয়ানকে আগুনে পোড়াতেই হবে। প্রিন্স শিয়ানকে রাজধানীর বাইরে পাঠাতে চায়, কিন্তু শিয়ান বলে, আমি গেলে আপনি হেরে যাবেন, এর থেকে ভালো আমি তাদের কথা মেনে নিই। শিয়ান স্বেচ্ছায় ইয়ুনজিনের কাছে ধরা দেয়। প্রিন্স তাকে রক্ষা করতে চায়, কিন্তু চ্যাংশু সহ অন্য কমান্ডাররা পথ আটকে দেয়। প্রিন্স অসহায়ের মতো দেখতে থাকে। এরপর শিয়ানকে বেঁধে রাখতে হয়, সময় হলে আগুন দেওয়া হবে। ইয়ুনজিন এসে টিটকারি করে আর বলে, তোমার আপন বাবাই তোমাকে পুড়িয়ে মারছে। শিয়ান বলে, আমার কোনো বাবা নেই। আরও বলে, ইয়ুনজিন তার মায়ের মৃত্যু কেমন সহ্য করেছে, সারা জীবন ঘুমাতে পারবে না। জিফু আর তার মায়ের আত্মা ঘুমাতে দেবে না তাকে। ইয়ুনজিন তো সহ্য করতে পারে না, সে শিয়ানকে থাপ্পড় মারে। শিয়ান তাতেও দমে যায় না। এদিকে প্রিন্স ও অন্যান্য কমান্ডাররা বসেছিল ডিউকের অপেক্ষায়। এরপর ডিউক আসে, এমন ভাব করে যেন সে কত মহান, আর সে আক্রমণের শিকার। নানাভাবে প্রিন্সের সামনে অভিনয় করতে থাকে। আজ আমি এখানে আছি, দেখি কার সাহস হয় বিদ্রোহ করার। এরপর গার্ড এসে সবাইকে ঘিরে ধরে। এরপর দেখা যায় লেডি ছ্যাং প্ল্যান করে কিভাবে শিয়ানকে মুক্ত করা যায়, কিন্তু সে যখন যায় তখন ইয়ুনজিন ধরে ফেলে আর বলে, তুমিও যে বিশ্বাসঘাতক তা আমার বাবা আগেই বুঝেছিল। লেডি ছ্যাং আর শিয়ানকে ধরে নিয়ে যাচ্ছে দেখে শিয়ান প্ল্যান খুঁজতে থাকে। এরপর নিজেকে ছাড়াতে চেষ্টা করে ব্যর্থ হয়, তাই গার্ডকে মিথ্যা কথা বলে কাছে ডাকে। এরপর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তার হাতে থাকা মশাল পড়ে যায় আর আগুন লেগে যায়। শিয়ান বের হতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রিন্স চলে আসে তাকে উদ্ধার করতে, কিন্তু সে আগে লেডি ছ্যাংকে উদ্ধার করতে বলে। প্রিন্স অন্যদের বলে লেডি ছ্যাংকে উদ্ধার করতে, আর নিজে যায় শিয়ানকে বাঁচাতে। শিয়ানকে কোলে করে আগুন থেকে বের করে আনে। শিয়ান বলে, তাহলে আমিও আপনার আপনজনদের একজন হতে পারলাম। এরপর সবাই লেডি ছ্যাং এক এক করে ডিউকের অপরাধ তুলে ধরে। ডিউককে গুপ্ত খুন করতে আসা ডিউকেরই লোক। শুধু তাই নয়, লেডি ছ্যাংয়ের স্বামীকে খুন করেছিল ডিউক, সেও একজন কমান্ডার ছিল। এরপর তো লেডি ছ্যাংয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, এবং অনেক মেয়ে তার লালসার শিকার হয়, যার মধ্যে অন্য কমান্ডারদের মেয়ে বউ কাজিনও আছে। এবার তো এসব শুনে সবাই রেগে যায়। সবশেষে লেডি ছ্যাং সেই ছোরা দেখায় যা দিয়ে তার স্বামীকে মেরেছিল। এবার তো ডিউকের আর পথ নেই, সে প্রিন্সকে মারতে যায়, কিন্তু এবার সবাই মিলে তাকে ধরে ফেলে। প্রিন্স তাকে কারাগারে বন্দি করতে বলে, বাকি শাস্তি পরে দেখা যাবে। পরের দিন রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় সব মেয়ে মহিলারা ডিউককে মারতে আসে। তারা মেরে নিজেদের রাগ মেটায়, কমান্ডাররাও তাদের সুযোগ দেয়। সবশেষে শিয়ান এসে বলে, আমাকে চিনতে পারলে বাবা? ডিউক অবাক হয় আর বলে, তুমি শ্যান ইউচিং। এরপর শিয়ান কাছে এসে বলে, সব ভুলে গেছো বাবা? তোমার জন্য আমি আর আমার মা অনেক টর্চার সহ্য করেছি। আমার মায়ের মিসক্যারেজ ঘটনা হয় জোর করে, আমাকে বোবা বানিয়ে রাখা হয়। কিন্তু ভুলে যেও না, আমার মায়ের চিকিৎসা না পেলে তুমি এ পর্যন্ত বেঁচে থাকতে না, আর তুমি বেঁচে না থাকলে আমার মাও আজ বেঁচে থাকতো। আমাকেও ডিউক মেনশনের অত্যাচার সহ্য করতে হতো না। ডিউক এবার শিয়ানের পা ধরে ক্ষমা চায়, তাকে বাঁচাতে বলে, কিন্তু শিয়ান তাকে বিদায় জানিয়ে যায় শেষবারের মতো। এরপর অন্য মহিলারা ডিউককে গণপিটুনি দিতে থাকে। শিয়ান এরপর দেখা করে লেডি ঝ্যাংয়ের সাথে, তাকে ধন্যবাদ জানায়। লেডি ঝ্যাং বলে, শিয়ান না থাকলে সে তার স্বামীর হয়ে প্রতিশোধ নিতে পারতো না, এখন তার স্বামীর আত্মা শান্তি পাবে। শিয়ান জিজ্ঞাসা করে, এরপর সে কি করবে? লেডি ঝ্যাং বলে, ধর্মচর্চা করে বাকি জীবন কাটিয়ে দেবে। শিয়ানকে জিজ্ঞাসা করে সে কি করবে। শিয়ান বলে, তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। রাতে শিয়ান সেই ছবিতে পেন্ট করছিল, তখন প্রিন্স এসে বলে, আমি তো জানতাম এখানে আরো লোক ছিল। শিয়ান নিজেকে সামলে নিয়ে কথা ঘুরিয়ে বলে, ছবিটা নতুন করে করছি, সাজেশন থাকলে দিতে পারো। তো প্রিন্স এবার আবার শিয়ানের আসল পরিচয় বের করার জন্য প্রশ্ন করে। প্রিন্স বুঝতে পারে শিয়ান প্রতিশোধ নিতে প্রিন্সের প্রতি আকর্ষণ দেখিয়েছিল। শিয়ান তো প্রিন্সকে তার ভালোবাসার মোহে ফেলতে সমর্থ হয়েছে, কিন্তু প্রিন্স তার মুখ থেকেই সত্য জানতে চায়। এবার শিয়ান তো প্রিন্সকে কিস করতে শুরু করে, কিন্তু এর মধ্যে হঠাৎ বাইরে ইয়ুনজিন আর ঝাওকে দেখা যায়। শিয়ান হঠাৎ বিচলিত হয়ে ওঠে, এতদিন পর নিজের সন্তান সামনে, ইয়ুনজিন যেন তাকে উস্কে দিতে চাইছে। প্রিন্স বলে, ঝাও তো ইয়ুনজিনকে মা বলে জানে, আর ঝাওয়ের কেউ ক্ষতি করবে এটা আমি হতে দেব না। তাই শিয়ান যেন কোনো প্ল্যান করলে এখানেই থামিয়ে দেয়, কিন্তু শিয়ান কিছু না বলেই চলে আসে। পরের দিন ইয়ুনজিন তো আনমনে ভাবছে কিভাবে শিয়ানের সাথে লড়াই করবে।
তখন ঝাওয়ের কথায় বাস্তবে ফিরে এসে ইয়ুনজিন ঝাওকে বলে, এতদিন তোমাকে মানুষ করেছি, আজ তোমার প্রতিদান দেওয়ার সময় এসেছে। সে সময় ঝ্যাংয়ে চলে আসে আর প্রিন্সকে বলে তার বাবা ডাকছে। প্রিন্স চলে গেলে সে ইয়ুনজিনকে বলে, রাজকুমার ঝাওকে এসব নোংরা খেলায় টেনে না আনলে ভালো হয়। ইয়ুনজিন বলে, আমাদের কতদিনের সুখের সংসারের স্বপ্ন বাস্তব হচ্ছে না, আর ঝাওকে মানুষ করার প্রতিদান তো চাইতেই পারি। চ্যাংয়ে কিছুটা দ্বিমত পোষণ করে। ইয়ুনজিন তাকে জড়িয়ে ধরে বলে তাকে যেন এবারের মতো হেল্প করে, সে ঝাওয়ের কোনো ক্ষতি করবে না। ইয়ুনজিন এবার জিজ্ঞাসা করে তাহলে তার প্ল্যান কি। ইয়ুনজিন তার মালা জপ করতে করতে বলে, স্নেহের মায়ের থেকে বড় অস্ত্র আর কিছুই নেই। এরপর ইয়ুনজিন ডেকে পাঠায় শিয়ানকে। ঝাওকে নিয়ে ইমোশনাল কথা বলে, এমনকি ঝাওকে দিয়েও দিতে চায়। এরপর ধর্মচর্চা করে বাকি জীবন কাটাতে চায়। ঝাওয়ের ছোটবেলার খেলনা এবং জিনিসপত্র দেখিয়ে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। শিয়ান নিজেকে অনেক কন্ট্রোল করে আর বলে অন্যের বাচ্চা পালনের ইচ্ছে নেই তার। তো এরপর শিয়ান বের হয়ে যায়। ইয়ুনজিন বলে আসল জায়গায় আঘাত করেছে। বাইরে এসে শিয়ান দেখে ঝাও একটা গার্ডের সাথে স্বৈরাচারী আচরণ করছে, তাকে মারছে, অত্যাচার করছে। শিয়ান তাকে থামিয়ে বলে এসবের মানে কি। পরে ঝাও তাকেই মারে আর বলে, তুমি ডেমন, আমার বাবাকে কেড়ে নিয়েছো, মাকে কষ্ট দিয়েছো। শিয়ান মনে মনে বলে ঝাওকে ইয়ুনজিন এভাবে মানুষ করেছে, একদম উচ্ছনে যাবার মতো। ঝাও বলে আমার বাবা প্রিন্স কিং, তাকে বলে তোমাকে শাস্তি দেব, মেরে ফেলবো তোমাকে। শিয়ান এবার হাত ধরে নিয়ে বলে, চলো তোমাকে দেখাচ্ছি প্রিন্স কিং এর ক্ষমতা আসলে কি। এরপর ঝাওকে নিয়ে শিয়ান কিছুটা গরিব বাচ্চাদের মতো ছেড়ে দেয়। শিয়ান ঝাওকে ফেলে দূরে চলে আসে, যদিও তার কষ্ট হয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে থাকে। প্রিন্স এরপর এখানে আসে আর শিয়ানকে বকা দিয়ে বলে, এই তোমার স্নেহ। প্রিন্সকে আটকে শিয়ান বলে, সবসময় আপনি ছেলেকে রক্ষা করতে পারবেন না। আপনি তাকে পাহাড়ের এলাকায় পাঠিয়েছেন ঠিকই, কিন্তু তার আসল শিক্ষা এখানেই। ওকে নিজেকে মোকাবেলা করতে দিন। ওদিকে তো বাচ্চারা ঝাউয়ের দামি কাপড় খুলে সাধারণ কাপড় রেখে গেছে। সে বসে বসে কান্না করছিল। শিয়ান প্রিন্সকে বলে, আপনার সন্তান মানে আমার সন্তান, তাই তার সাথে আমিও শাস্তি নেব। এরপর শিয়ান তার রাজকীয় পোশাক খুলে প্রিন্সকে দেয়। এরপর ঝাউয়ের কাছে যায়, তার কান্না মুছে দিয়ে তাকে সান্ত্বনা দেয়, তাকে বোঝায় সবসময় প্রিন্স তাকে রক্ষা করবে না। এরপর কানে কানে কি যেন বলে। প্রিন্স এটা দেখে বুঝতে পারে শিয়ান আসলে ঝাউকে স্নেহ করে। তাই শিয়ান এবার ইউচিং এর ব্যাপারে আরো তদন্ত করতে লোক পাঠায়। পরে প্রিন্স চলে গেলে চ্যাংয়ে এসব দৃশ্য দেখে গিয়ে ইয়ুনজিনকে বলে। ইয়ুনজিন তো রেগে অস্থির, বাপ ছেলে দুজনকে যেন শিয়ান জাদু করেছে। না হলে প্রিন্স কিভাবে এসব মেনে নিল। এবার দেখা যায় ঝাও ময়লা কাপড়ে বাজারে ঘুরছে। এরপর খুব খিদে লাগায় একজনের কাছে গিয়ে খাবার চাইতে ইশারা করে। লোকটা খাবার দেয়, কিন্তু এরপর আবার সেই বাচ্চাগুলো ঝাওকে আক্রমণ করতে আসে। প্রিন্স দূর থেকে এসব দেখছিল। ঝাও পালিয়ে একটা কর্নারে চলে যায়। এরপর তার মনে পড়ে শিয়ান তাকে শিখিয়েছে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। তাই ঝাও এক এক করে দুইটা বাচ্চাকে ধরাশায়ী করে, আর পরে তাদের লিডারকে সে খাবার দিয়ে বলে, আমাকেও তোমাদের দলে নাও। পরে তারা চারজনে খাবার ভাগ করে খায়। এভাবে তাদের মধ্যে মিল হয়, তারা একসাথে বন্ধু হয়ে যায়। শিয়ান এসব দেখে অনেক খুশি হয়, আর ঝাও তাকে দ্বিতীয় মা বলে। শিয়ান তো অনেক খুশি। রাতে প্রিন্স, ঝাও আর শিয়ান একসাথে ডিনার করে। তখন তারা নানা বিষয় নিয়ে কথা বলে। ঝাও প্রিন্সের থেকেও বড় বীর হবে বলে। তাদের এই সুখ দূর থেকে ইয়ুনজিন দেখে আর তার যেন সহ্য হচ্ছিল না। সে বলে উঁচুতে না উঠলে পড়ে যাবার পর ব্যথা অনুভব হবে কিভাবে। পরে রাতে ঝাও ঘুমিয়ে গেলে শিয়ান তাকে রুমে নিয়ে যায়। শিয়া এসে বলে শিয়ানের এখন সত্য বলে দেওয়া উচিত। শিয়ান বলে এসব রাজনীতির মধ্যে ঝাওকে সে আনতে চায় না, সে চায় ঝাও ভালো থাকুক। এরপর ঝাওয়ের কাপড় চেঞ্জ করতে গিয়ে সে জন্মদাগ পায় না, যা সে জন্মের সময় দেখেছিল। তবে কি ঝাও তার সন্তান না? ইয়ুনজিন এবার পাগলের মতো হাসতে হাসতে এখানে আসে আর বলে ধোকা খেয়ে গেলে নাকি। শিয়ান জানতে চায় ঝাও আসলে কে, আর তার সন্তানই বা কোথায়। কিন্তু ইয়ুনজিন কোনো উত্তর দেয় না, উল্টো আরো উত্তক্ত করতে থাকে। শিয়ান গলা চেপে ধরে বারান্দায় নিয়ে যায়, যেন মেরেই ফেলবে তাকে। এরপর ঝাও উঠে এসে এই দৃশ্য দেখে শিয়ানকে উল্টোপাল্টা বলতে থাকে আর বলে তার মাকে কেন মারছে সে। শিয়ান তো স্তব্ধ হয়ে যায়, সে কি বলবে বুঝতে পারছে না। শিয়ান সারা রাত প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বসে আছে, একটা কথাও বলতে পারছে না। প্রিন্স এক পর্যায়ে রেগে যায় আর বলে, সারা রাত পার হয়ে যাওয়ার পরেও তোমার মুখে কোনো কথা নেই, তুমি কি আসলে এটার ব্যাখ্যা দেবে না? আমি ঝাউকে অনেক ভালোবাসি, আর তুমি কি না তার মনের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন কাজ করলে? শিয়ান আসলে কিছু বলে না, মনে মনে বলে ইয়ুনজিনকে আরো আগে শেষ করা উচিত ছিল। এরপর প্রিন্স রাগ হয়ে শিয়ানের পায়ে শেকল পরিয়ে তালা মেরে চাবি আগুনে ফেলে দেয়। প্রিন্স চলে গেলে শিয়া আসে, শিয়ানকে সব কথা প্রিন্সের কাছে খুলে বলতে বলে।
শিয়ান বলে, শুধু শুধু নিষ্পাপ বাচ্চাকে এর মধ্যে টেনে আনার কোনো মানে নেই। আমার সমস্যা আমাকেই সামলে নিতে হবে। এদিকে ইয়ুনজিন রাজ্যের মহিলাদের ভোজসভার আয়োজন করে। মহিলারা আসে ঠিকই, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না। ইয়ুনজিন এক প্রকার ধমক দেওয়ায় সবাই খাওয়া শুরু করে। এরপর ইয়ুনজিন সবার সামনে নাচ দেখানোর জন্য শিয়ানকে নিয়ে আসে। অন্য মহিলারা তো অবাক। শিয়ান এবার তার নাচ শুরু করে আর তার মুখে ছিল ভিলেনি হাসি। নাচের ফাঁকে একসময় সে ছুরি বের করে ইয়ুনজিনকে আক্রমণ করে, এমনকি তার গালও কেটে যায়। তবে আড়াল থেকে ইয়ুনজিনের গার্ড তীর মেরে ছুঁড়ে ফেলে দেয়। পরে আবার ইয়ুনজিন বলে শিয়ানকে মারার জন্য। তখন আড়াল থেকে তীর ছুটে আসে, তবে প্রিন্স সেটা তীর মেরে সরিয়ে দেয়। সবাই প্রিন্সকে দেখে সরে দাঁড়ায়। ইয়ুনজিন এসে বলে শিয়ান তাকে মারতে চেয়েছিল, সবাই তার সাক্ষী, তার শাস্তি হওয়া উচিত। তো প্রিন্স তখন গার্ডদের বলে শিয়ানকে রাজধানীর বাইরে নিয়ে মৃত্যুদণ্ড দিতে। ইয়ুনজিন বেশ খুশি হয়। যথারীতি শিয়ানকে বন্দি করা হয়। আর পরের দিন যখন শিয়ানকে নিয়ে যাচ্ছিল, তখন ইয়ুনজিন তাকে টিটকারি করতে আসে আর সবশেষে বলে ঝাও আসলে তারই ছেলে, কিন্তু জন্মদাগ সে ঝলসে মুছে দিয়েছে। এবার শিয়ান রেগে যায়, ইয়ুনজিনকে মারতে যায়, কিন্তু সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে জঙ্গলের পথ দিয়ে যখন যাচ্ছিল, তখন শিয়ান বলে আমাকে প্রাসাদে নিয়ে যাও। ইয়ুনজিনকে আমি বিষ দিয়েছি, তার অ্যান্টিডোট আমার কাছেই আছে। কিন্তু গার্ডরা কথা শোনে না। এরপর ইয়ুনজিনের গার্ড এসে শিয়ানকে এসব চাতুরি করতে নিষেধ করে। এরপর তাকে মারতে যায়, কিন্তু অন্য গার্ডরা তাকেই খুন করে। এরপর বলে প্রিন্স আপনাকে শহরের বাইরে পাঠাতে বলেছে। শিয়ান বুঝতে পারে প্রিন্স তাকে প্রোটেক্ট করেছে। শিয়ান প্রিন্সের সাথে দেখা করতে চায়, কিন্তু গার্ড বলে তাদের আর দেখা হবে না। পরের দৃশ্যে আমরা দেখি ইয়ুনজিন প্রাসাদের নপুংসক দাস ইউর সাথে কথা বলছে। পেইজি মারা গেলে ঝাওয়ের সূত্র ধরে ইয়ুনজিন পরবর্তী সম্রাজ্ঞী হবে, কিন্তু পেইজিকে মারাই কঠিন। এসব কথা বলতে বলতে সেখানে প্রিন্স আর শিয়ান হাজির হয়। ইয়ুনজিন তো অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিয়ান যখন বুঝতে পারে প্রিন্স আশেপাশে আছে, তখন সে ইয়ুনজিনের চালাকি প্রকাশ করে দেয়। আর প্রিন্স বিষয়টি ভেবে দেখে বলে এখন শিয়ান বেঁচে আছে। এবার ইউ গিয়ে ঝাওকে মেরে ফেলার হুমকি দিয়ে তাদের ছেড়ে দিতে বলে। শিয়ান এবার ইয়ুনজিনের বিষের কথা বলে, যার অ্যান্টিডট শিয়ানের কাছে। শেষ পর্যন্ত ঝাওকে জিম্মি করে অ্যান্টিডট নিয়ে তারা সম্রাজ্ঞীর প্রাসাদে যায়। শিয়ান পিছু পিছু যায়, সাথে প্রিন্সও যায়। প্রিন্স বলে সে গিয়ে ঝাওকে নিয়ে আসবে, কিন্তু শিয়ান নিজে উদ্ধার করবে বলে চলে যায়। এদিকে গার্ড এসে জানায় ইউজিনকে নিয়ে সব তথ্য গুম হয়ে যায়। শুধু জানা যায় সে যৌতুক হিসেবে প্রিন্সের প্রাসাদে আসে। প্রিন্স এবার বুঝতে পারে শিয়ানই আসলে ইউজিন। এবার প্রিন্স গিয়ে হাত ধরে বলে তুমিই সেই মেয়ে, তাই না? শিয়ান হাত ছাড়িয়ে চলে যেতে চাইছিল, তখন প্রিন্স তাকে সম্রাটের প্রাসাদে নিয়ে যায়। সেখানে শিয়ান হাঁটু গেড়ে বসে প্রার্থনা জানায়। সম্রাজ্ঞী অসুস্থ অজুহাত দিয়ে দেখা করে না। টানা এক দিন রাত পার হওয়ার পর শিয়ান দেখা করার সুযোগ পায়। প্রাসাদে ঢুকে সে ঝাওকে খুঁজতে যায়। সম্রাজ্ঞী ডেকে বলে সে ভালো আছে। শিয়ান মাথা মাটিতে ঠেকিয়ে বলে সন্তানের জন্য সব করতে পারে। সম্রাজ্ঞী বলে তুমি তো জানোই আমি কি চাই। শিয়ান বলে পেইজির পতন। সম্রাজ্ঞী বলে পেইজিকে মেরে ফেলো, সন্তান নিয়ে আজীবন সুখে থাকবে। শিয়ান আঁতকে ওঠে, কিন্তু বলে সে তার কাজ করবে। এরপর বাইরে এসে প্রিন্সের সাথে যাবার সময় সে বলে সম্রাজ্ঞী তার পাওয়ার নিয়ে যেতে চাইছে ঝাওয়ের নিরাপত্তার বিনিময়ে। প্রিন্স সহজেই তার যাবতীয় ডকুমেন্টস দিয়ে দিবে বলে। শিয়ান অবাক হয়ে ভাবে প্রিন্সকে সে আসলে চিনতে পারেনি। অন্যদিকে ইয়ুনজিন এসে সম্রাজ্ঞীর কাছে এসবের মানে জানতে চায়। সম্রাজ্ঞী বলে পেইজিকে যে মারবে সেই বাচ্চার দায়িত্ব নিয়ে পরবর্তী রাজত্ব করবে। তাছাড়া সম্রাজ্ঞী সব প্ল্যান করে রেখেছে। তবে অন্যান্য কমান্ডারদের সাথে ডিল করতে হলে একজন আছে যে ডিউকের করা অত্যাচারের শোধ নিতে চায়। ইয়ুনজিন বুঝতে পারে তাকে রাত কাটাতে হবে সেই কমান্ডারের সাথে, যেভাবে তার বাবা তার মেয়ে বউকে নষ্ট করেছে। ইয়ুনজিন আস্তে আস্তে যায় সেই প্রাসাদে। তার সাথে ছিল চ্যাংইয়ে। এখানে আমরা চ্যাংইয়ে আর ইয়ুনজিনের প্রেমের সময় দেখি। ইয়ুনজিন দাসীর ছদ্মবেশে থাকার সময় গার্ড চ্যাংইয়ের প্রেমে পড়ে। তাদের প্রেম ভালোই চলছিল, কিন্তু ম্যাডাম সু জানার পর চ্যাংইয়েকে বন্দি করে নপুংসক করা হয়। আর ইয়ুনজিনের আবেগের মূল্য পায়ের তলে পিষে যায়। তবে নপুংসক হওয়ায় চ্যাংইয়ে আজীবন ইয়ুনজিনের গার্ড হয়ে থাকতে পারবে, এই আশায় সে বেঁচে আছে। আর চ্যাংইয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ুনজিন বলে পালিয়ে লাভ নেই। অন্তত এভাবে যদি ক্ষমতা পাওয়া যায় তাহলে ভবিষ্যতে তারা সুখী হতে পারবে। এই বলে ইয়ুনজিন সেই প্রাসাদে ঢুকে যায়। দরজা বন্ধ হয়ে যায় চ্যাংইয়ের সামনে। রাতের বেলায় শিয়ান কমলা কেটে প্রিন্সের খাবারের জন্য সাজিয়ে রাখছিল আর চিন্তা করছিল সম্রাজ্ঞী বলেছে পেইজিকে মেরে ফেলতে হবে। পেইজি তখন তার রাজকীয় সিল এনে টেবিলে রাখে। এরপর শিয়ানকে পেছন জড়িয়ে ধরে। প্রিন্সের সামনে তাকে শিয়ান হয়ে অভিনয় করতে হবে না বলে, কিন্তু শিয়ান বলে আমি আসলে কে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। প্রিন্স তখন আফসোস করে বলে সব দোষ তার, তার জন্য ইউজিনকে এত কষ্ট পেতে হয়েছে। শিয়ান বলে এসবে তোমার দোষ নেই।
পরে প্রিন্স তার মায়ের দেওয়া একটি ব্রেসলেট চুড়ি শিয়ানকে দেয়। তার মা প্রিন্সকে দিয়েছিল ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য। প্রিন্স এবার শিয়ানকে সব দিক থেকে রক্ষা করবে বলে। শিয়ান জিজ্ঞাসা করে তার প্ল্যান কি। প্রিন্স বলে পেছন থেকে শিয়ানকে সাহায্য করা। এরপর শিয়ান সম্রাজ্ঞীকে চিঠি লিখে জানায় যে প্রিন্স বিদ্রোহ ঘোষণা করতে চায়, আর এজন্য নাকি ঝাওকে এখানে মারতে আসবে সম্রাজ্ঞীর ওপর দোষ চাপাতে। এসব পড়ে তো সম্রাজ্ঞী রেগে যায়। ইউনজিন আর ঝাওকে শহরের বাইরে পাঠাতে বলে, আর প্রিন্সকে সকালে কোর্টে জরুরি আসতে বলে। চ্যাংয়ে গিয়ে তাকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু সে পাগলের মতো আচরণ করতে থাকে। এক পর্যায়ে বলে, তুমি আমার চ্যাংয়ে হলেও আমি তোমার ইউনজিন না। তারপর আমরা প্রিন্স আর শিয়ানকে প্ল্যান করতে দেখি কিভাবে প্রিন্স সম্রাজ্ঞীর মুখোমুখি হবে। তার আগে ঝাওকে বের করতে হবে প্রাসাদ থেকে। এরপর বাইরের থেকেও সেনা আসা বন্ধ রাখতে হবে। এরপর চ্যাংশু আসে আর জানায় ঝাও আর ইউনজিন বের হয়ে গেছে। এবার প্রিন্স শিয়ানকে ঝাওকে উদ্ধার করে দূরে এক প্রাসাদে অপেক্ষা করতে বলে। সব ঝামেলা মিটে গেলে তাদের দেখা হবে। শিয়ান যাবার সময় বলে, আমি আর ছাও তোমার জন্য অপেক্ষা করব। শিয়ান যাবার পর চ্যাংশু অন্যান্য খবর জানায়। প্রিন্স তখন যাবতীয় প্ল্যান তাকে বুঝিয়ে বলে। শেষে সেই রাজকীয় সিল চ্যাংশুকে দেয়। যদি প্রিন্সের কিছু হয়ে যায় তবে এটা শিয়ান আর ঝাওকে দেবে। চ্যাংশু প্রথমে নিতে আপত্তি করলেও পরে পরিস্থিতি বুঝে মেনে নেয়। অন্যদিকে প্রিন্স সম্রাজ্ঞীর প্রাসাদে আসলে সম্রাজ্ঞী তাকে একপাশে করে ফেলে আর বলে, তুমি নাকি বিদ্রোহ ঘোষণা করতে চাও। এরপর সব কমান্ডারদের আদেশ দেয় প্রিন্সকে শেষ করে দিতে। শুরু হয় তাদের ফাইট। প্রিন্স তো তার পূর্ণ মনোবল নিয়ে লড়াই করে। এদিকে শিয়ান পৌঁছে যায় ইউনজিন আর ঝাওয়ের কাছে। ইউনজিন ঝাওকে ফেলে দেওয়ার হুমকি দেয়। শিয়ান বলে, তুমি আমাকে মারতে চাও, ঝাওকে ছেড়ে দিয়ে আমাকে মারো। কিন্তু ইউনজিন বারবার ঝাওকে উপর থেকে ফেলে দিতে চায়। ইউনজিন যখন নিজের দুঃখের কথা বলতে থাকে সেই সুযোগে শিয়ান এগিয়ে যায়। ঝাওকে বলে টেকনিক করে বেরিয়ে আসতে। ঝাও চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ইউনজিন এবার সত্যি তাকে ফেলে দেয়, কিন্তু শিয়ান তাকে ধরে ফেলে আর উপরে তুলে আনে। কিন্তু ইউনজিন এবার শিয়ানকে নিয়ে নিচে লাফ দেয়। ইউনজিন নিচে পড়ে যায়, কিন্তু শিয়ান রেলিং ধরে থাকে। ইউনজিন মরার আগে তার জীবনের সুখ দুঃখের স্মৃতি মনে করতে থাকে। অবশেষে নিচে পড়ে মারা যায়। চ্যাংশু এসে শিয়ানকে উপরে তুলে আনে। শিয়ান ঝাওকে জড়িয়ে ধরে। এরপর ঝাওকে চ্যাংশুয়ের হাতে গাড়িতে তুলে দিয়ে বলে, আমি তোমার হাতে ওকে তুলে দিলাম, আশা করি তুমি ওর খেয়াল রাখবে। চ্যাংশু বুঝতে পারে না এ কথার মানে কি। শিয়ান বলে, আমি জানি না প্রিন্সের প্ল্যান কি, তবে আমি তাকে একা ছাড়তে পারি না। চ্যাংশু বলে, এতদিন তো নানা ছলচাতুরি করেছ, তাহলে আজ কেন আবার তার জন্য এত কিছু করতে চাইছো? শিয়ান বলে, একমাত্র আমি তাকে এই মুহূর্তে সাহায্য করতে পারবো। এরপর শিয়ান তাদের বিদায় দিয়ে সম্রাটের প্রাসাদের দিকে যায়। সেখানে সবাই বের হয়ে যাচ্ছিল, দাসী চাকর সাধারণ যারা ছিল। ভেতরে তো পেইজি সব কমান্ডারের সাথে একাই যুদ্ধ করছিল, নিজেও চরমভাবে আহত হয়ে যায়। শিয়ান যখন প্রাসাদের মেইন হলের দিকে আসছিল তখন দুইজন গার্ড তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসে। চ্যাংশু এদের শিয়ানের সাথে পাঠিয়েছিল। শিয়ান মেইন হলের সামনে এসে পেইজিকে দরজা খুলতে বলে, কিন্তু পেইজি দরজা আটকে দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া কেউ এখন মেইন হলে আসতে পারবে না। এরপর শিয়ান জিজ্ঞাসা করে পেইজি কি করতে চায়। তখন পেইজি শেষ জীবিত কমান্ডারকে আঘাত করতে করতে বলে, আমি রাজ্যে শান্তি চাই, মানুষের জন্য আর ঝামেলা না হয়, সেটাই আমার চাওয়া। এরপর কমান্ডারকে মারার পর সব শেষ হয়ে গেলে সম্রাজ্ঞী ঘাবড়ে যায়। তার নাবালক ছেলেকে আসনে রেখে এতদিন রাজ্য চালিয়েছে প্রিন্সের সাথে, এখন প্রিন্স বিদ্রোহ ঘোষণা করেছে। প্রিন্স এবার সম্রাজ্ঞীকে মারতে আসে। সম্রাজ্ঞী বলে তাকে ক্ষমতা দিয়ে দেবে, এমনকি নিজের ছেলেকেও মৃত্যুর দিকে এগিয়ে দিতে চায়। কিন্তু প্রিন্স তার মায়ের খুনের বদলা নিতে সম্রাজ্ঞীকে খুন করে। জুনিয়র প্রিন্সও তার মায়ের মৃত্যুতে শোকাহত। এরপর প্রিন্স যখন আহত রক্তাক্ত শরীর নিয়ে নেমে আসে, শিয়ান দরজা ভেঙে ভেতরে চলে আসে। প্রিন্স শিয়ানের কোলে লুটিয়ে পড়ে। শিয়ান কান্না করতে থাকে, পেইজি কেন একা সব সামলাতে গেল। এরপর প্রিন্স বলে, পরের জন্মে আবার আমাদের দেখা হবে, তখন কোনো ছল চাতুরি থাকবে না, আমরা সাধারণ জীবনযাপন করব, সাধারণ কাপল হব। শিয়ান কিছু বুঝে ওঠার আগে তার চুলের কাঁটা নিয়ে পেইজি নিজের বুকে মারতে যায় শিয়ানের হাত দিয়েই। শিয়ান অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকাতে পারে না। পেইজি নিজের বুকে চুলের কাঁটা দিয়ে আঘাত করে চিৎকার করে বলে, ইয়ে শিয়ান বিশ্বাসঘাতক পেইজিকে খুন করে ভবিষ্যৎ সম্রাটকে রক্ষা করেছে। এরপর পেইজি লুটিয়ে পড়ে আর শিয়ান কান্না করতে থাকে। এখন শিয়ান আর প্রিন্সের অতীতের স্মৃতি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। শিয়ান এরপর প্রিন্সের প্রাসাদে আসে, আর সেই পেন্টিংয়ের সবার ছবির জায়গায় গাছের ছবি আঁকা শেষ হয়। এরপর অল্প কিছু জিনিস নিয়ে শিয়ান বের হয়ে গাড়িতে করে ঝাওকে নিয়ে শহর ছেড়ে দেয়। শিয়া তাদের বিদায় দেয়। অনেকদিন পর আমরা পাহাড়ের এলাকায় শিয়ানকে ডাক্তার হিসেবে দেখি। ঝাও তাকে মেডিসিন গুছিয়ে দিতে সাহায্য করে, আর সেখানে বাচ্চাদের পড়ায় পেইজি।
তিনজনের সুখের সংসার, সব ক্ষমতা লালসা থেকে অনেক দূরে। রাতে পেইজিকে মেডিসিন এনে দেয়, কারণ পেইজি এখনো পুরোপুরি সুস্থ না। পেইজি শিয়ানকে টেনে কোলে বসিয়ে বলে তার জীবনে আর কোনো অনুশোচনা নেই, সে ঝাও আর শিয়ানকে নিয়ে অনেক খুশি। এরপর দুজনে কিস করে আর এখানে গল্পের হ্যাপি এন্ডিং হয়। কমেন্টে জানাবেন আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামার সাথে।